Hello everyone, this is Abrar Hafiz Rabbani. Welcome to the second show of Notre Dame Science Club presents Elucidation Hour. দুর্ভাগ্যবশত আমাদের দেশে ক্রমশ করোনা সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এনে আমাদের এই লাইভ আয়োজন, যার দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ কিছু অতিথি। প্রথমেই আমি স্বাগত জানাই ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ইশতিয়াক এম সৈয়দ স্যারকে। স্বাগত জানাই ঢাকা ইউনিভার্সিটি এর ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এর প্রফেসর AHN নুরুন্নবী স্যারকে। এরই সাথে স্বাগত জানাই ঢাকা ইউনিভার্সিটির IIT এর প্রফেসর ডক্টর কাজী মুহিমিন ও সাকিব স্যারকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নটরডেম কলেজের লেকচারার, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার স্টিফেন ডন সরকার স্যার, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতা সোজারিও স্যার। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় প্রদানের জন্য। আমাদের সমাজ ব্যবস্থার সাপেক্ষে ক্যারিয়ার চুজ করা একটি ডিফিকাল্ট টাস্ক হিসেবে পরিগণিত করা হয়। এই প্রয়োজনীয়তা থেকেই আমরা এই লাইভ প্রোগ্রাম আয়োজন করছি। প্রথমেই আমি তিতা স্যারকে অনুরোধ করব এই প্রসঙ্গে কিছু বলার জন্য। তিতা স্যার। স্যার, মাইকটা একটু কাইন্ডলি আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ আবরার। সম্মানিত শিক্ষক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, সময় দেবার জন্য। আমরা যখন রিহার্সাল করছিলাম গতকালকে, তো আমি একটা গল্প মাথায় ছিল, যে সেটা হচ্ছে যে সত্যি ঘটনা। আমি যখন ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার বোন, আমার অনেক সিনিয়র, তখন চিরাং মেডিকেলে পড়ে, বোধহয় বের হয়ে গেছে বা বের হওয়ার সময়। ওর বললো, মানে ফিজিক্সে তখন কিছু উজ্জ্বল নক্ষত্রের নাম বললো আমাকে, যে এরা পড়ে, এটা অনেক ভালো স্টুডেন্ট। তখন আমি তাই নাকি, আচ্ছা আচ্ছা, যাই হোক গিয়ে দেখবো। তো গিয়ে যখন ভর্তি হওয়ার পর যখন শুরু করলাম, হ্যাঁ, তখন দেখতে পেলাম কিছু উজ্জ্বল নক্ষত্র আছে অনেক, মানে অনেক বোঝাই যাচ্ছে তারা খুব ব্রিলিয়ান্ট, সবকিছু ভালো। কিন্তু যখন আমরা পাশ করে বের হয়ে গেছি, তারা অনেক আগে বের হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই, বেশিরভাগই কিন্তু আমি দেখেছি যে তারা বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসেনি। তো এটা হচ্ছে বিষয়টা আমাদের, এবং আমাদের ইমিডিয়েট আরেকজন স্যার ছিলেন, বড় ভাই ছিলেন, একদম আমাদের মানে ইমিডিয়েট আগের ব্যাচে, খুব ভালো স্টুডেন্ট ছিল, প্রথম হয়েছিল বোধহয়। উনিও পরে গিয়ে বাংলাদেশ ফেরত আসেনি। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের ছেলেরা, আমার নর্ডেন কলেজ ছেলেরা বিশেষ করে, কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তের ছেলেরাই হোক না কেন, বাবা মা ছেলেরা সবাই চেষ্টা করে যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য বা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। অবশ্যই সেটি খুবই ভালো জায়গা, প্রসপেক্ট অনেক অনেক ভালো। কিন্তু অনেকের ইচ্ছা থাকে যে আমি একটু ফিজিক্স পড়ি, আমি একটু কেমিস্ট্রি পড়ি, না হয় আমি একটু ফার্মেসিতে পড়ি, না আমি ইকোনমিক্সে পড়ি। কিন্তু হয়তো বা বাসার চাপে বা পিতা মাতার চাপে, বা কিংবা হয় যে সবাই পড়ছে, আমি কেন ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি বা মেডিকেলে পড়ি, এরকম একটা ইচ্ছা থেকে তারা সরে যায়। তো আসলে আমরা জানতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের তাদের কথা শেয়ার করবে আমাদের মাধ্যমে, যে এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে, আমাদের বিভিন্ন আমাদের যে কার্যক্রমগুলি চলছে, আমাদের শিক্ষা কার্যক্রম চলছে, সেখানে আমাদের স্টুডেন্টরা কেন সাবজেক্টে যেতে পছন্দ করছে না, বা খুব বেশি আগ্রহ করে যাচ্ছে না কেন, বা গেলে তাদের জন্য স্কোপ গুলি কি, তাদের জীবনের পরবর্তী প্রসপেক্ট গুলি কি হতে পারে, কিংবা এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট সুইচ করলে কোথায় যেতে পারে, এই সমস্ত বিষয়গুলি আমাদের অনেকেই জানি না আমরা। সেই সম্পর্কে আমরা আজকে সবার কাছ থেকে আসলে শুনতে চাই, এবং আমরা আশা করছি এটি আমাদের সারা বাংলাদেশে যারা শুনবে, সমস্ত শিক্ষার্থীদেরই এটা কাজে লাগবে। ভবিষ্যতে তাদের জীবন পথ কিভাবে পরিচালিত হবে, তারা কিসে পড়বে, কিসে জীবন উন্নতি করতে পারবে, বা যেটাকে বলছি আমরা প্যাশন, তার কোন জায়গায় আছে, তার স্কিল কোন জায়গায় আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি। আশা করছি সবাই অনুষ্ঠানটি শুনবে, এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে বৃদ্ধ করবেন। তো আপনাকে আবার দিচ্ছি ধন্যবাদ সবাইকে। আমরা আপনার অনুষ্ঠানটি শুরু করবার জন্য সঞ্চালকের ভূমিকা আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার।
এরই মাঝে আমার যে সকল ভিউয়ার্স আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকে তো সেটা কমেন্ট বক্সে জানানোর জন্য। স্যার প্রথমেই আমি ইশতিয়াক স্যার আপনার কাছে ফিরে আসব যে হচ্ছে বাংলাদেশে ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর্টস সায়েন্স অ্যাস্ট্রোনমি এই সবকিছু মিলিয়ে বাংলাদেশে আসলে এই সাবজেক্টগুলো পড়ার প্রসপেক্ট কি বা একজন শিক্ষার্থী এগুলো ক্যারিয়ার হিসেবে কেন বেছে নেবে পরবর্তীতে স্যার? হ্যাঁ, ধন্যবাদ আবরার, এবং ধন্যবাদ যারা আজকে আমাদের কথা শুনছেন এই অনুষ্ঠানে। ক্যারিয়ার নিয়ে কথা বলছি আমরা। তো আমাদের দেশে ওই তিতাস যেরকম প্রথমেই বললো, সামাজিক একটা চাপ থাকে ছোটবেলা থেকেই, যে বাবা মা সবসময় চায় যে ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্সে যারা পড়ে, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হলে পরে তারা মনে করে যে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে হয়ে যাওয়ার পরে তারপরে কি হচ্ছে, তারা কি ধরনের চাকরি পাচ্ছে, বা তাদের সামাজিক অবস্থা কিরকম, তাদের বেতন কিরকম, সেই জিনিসগুলো পরে তখন আর চিন্তা করে না। ইভেন এই ব্যাপারটাও তারা চিন্তা করে না যে ওই যে তার যে ছেলে বা মেয়ে তাদের আগ্রহটা কোথায়। তো এই ব্যাপারটা আমাদের বাংলাদেশে আমাদের মানে যে ছেলে মেয়ে যারা আছে তারা একটু দুর্ভাগ্যবান। কারণ আমি বাইরের দেশে গিয়েছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং সেসব দেশে এই একজন ছেলে তাদের ইন্ডিভিজুয়ালিটি আছে, তার এক একজন কি চায়, হ্যাঁ, তার কিসে ইন্টারেস্ট ফিল করে, এই জিনিসগুলো নিয়ে ওখানে সাইকোলজিস্টরা আছে। ইভেন ইউনিভার্সিটিতে ঢোকার পরে ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে তাদের ক্যারিয়ার অফিস আছে, ওখানে গেলে পরে কথা বলে, এবং হ্যাঁ যে তার কি ইন্টারেস্ট আছে, সে কোন বিষয়ে ভালো করবে, সেই বিষয়গুলো বের করে নিয়ে এসে তাকে বলে তুমি এখানে যেতে পারো, এবং সেখানে যেতেও পারে। কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব না। পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়, এবং যে সাবজেক্ট আমরা পাই ওই সাবজেক্টেই আমাদের পড়তে হয়, যদিও তাদের ইন্টারেস্ট নাই। হ্যাঁ, মানে আমি হয়তো কেউ একজন ম্যাথ পাইলো, ম্যাথমেটিক্স, কিন্তু তার ইন্টারেস্ট, আবার কেউ হয়তো বাবা মার চাপে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু ওর খুব ইন্টারেস্ট ফিজিক্স পড়া। তো এই ধরনের কেসগুলোতে তারা বিষণ্ণতায় ভোগে। তো এখন আপনাদের যে প্রশ্ন ছিল যে ফিজিক্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো তাদের স্কোপ কি, আসলে স্কোপটা, সায়েন্স যেহেতু একটা গ্লোবাল সাবজেক্ট, আমাদের ঠিক লোকাল বা বাংলাদেশের কনটেক্সটেও বলতে পারি, আবার গ্লোবাল কনটেক্সটেও বলতে পারি। যেমন বাংলাদেশের কনটেক্সটে এখন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের, এবং এই প্রজেক্টে অনেক নিয়োগগুলো হচ্ছে। এই নিয়োগে ফিজিসিস্ট, কেমিস্ট, হ্যাঁ ফিজিসিস্টটা বেশ, যেমন এই পাওয়ার প্ল্যান্টের যে প্রজেক্ট ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, এরা সবাই ফিজিসিস্ট। হ্যাঁ, ফিজিক্সের একটা বিশাল, এবং এখানে আমাদের ছাত্ররা সব জয়েন করছে, তারা রাশিয়ায় যাচ্ছে, তারা ট্রেনিং নিয়ে আসছে। তাদের স্টার্টিং স্যালারি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে স্যালারি আছে, প্রথম অফিসাররা যে স্যালারিতে যায় তাদের বেসিক স্যালারি থেকে 3 গুণ বেশি। হ্যাঁ, তারপরে এরপরে আছে যেমন হেলথ ফিজিক্স, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের, মানে পৃথিবীর সব দেশের গভর্নমেন্টের একটা রুল আছে, যেমন ধরেন যে আমাদের এক্স রে করতে যেতে হয়। এখন এক্স রে যেখানে করতে যেতে হবে বা যেখানে রেডিয়েশন থাকবে, যেখানে সেই ধরনের ক্ষেত্রে রেডিয়েশন ফিজিসিস্ট বলে হ্যাঁ একটা পোস্ট আছে, এবং এটার বাংলাদেশে এখনো সেভাবে চালু হয়নি, কিন্তু গভর্নমেন্টের নিয়ম আছে যে একজন মেল ফিজিসিস্ট থাকতে হবে। এবং যেমন ধরেন যে আমাদের ক্যান্সার হলে পরে রেডিওথেরাপি দিতে হয়। এই রেডিওথেরাপি দিতে গেলে পরে ফিজিসিস্ট থাকতে হয়, এবং ফিজিসিস্টের কতটুকু ডোজ হবে এইসব ক্যালকুলেট করে দিবে, সেই ক্যালকুলেশন অনুযায়ী ডাক্তার তখন প্রোটোকল বানাবে। আমাদের অ্যাটমসফিয়ার, হ্যাঁ, যে আবহাওয়া কিরকম আবহাওয়া হবে, কালকে বৃষ্টি হবে, হ্যাঁ বা এই ধরনের সাইক্লোনের পূর্বাভাস দেওয়া, এই ধরনের কাজগুলো ফিজিসিস্ট, ম্যাথমেটিক্স, হ্যাঁ, এগুলো বেসিক সায়েন্সের কাজ। এবং বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরির অপরচুনিটি আছে। স্পেস সায়েন্স, হ্যাঁ, এখানে তো ফিজিক্সের বিশাল, রকেট সায়েন্স, হ্যাঁ, বেসিক সায়েন্স, এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইগুলো বেসিক সায়েন্স। এবং এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যখনই আমরা যাব, নতুন নতুন ডিভাইস যখন তৈরি করব, নতুন নতুন ম্যাটেরিয়াল তৈরি করব, লাইট এমিটিং ডায়োড, আমি একটা কথা বলি যে লাইট এমিটিং ডায়োড অনেক ছোটবেলায় আমরা শুধু ব্লু রেড কালারের ডায়োড দেখতাম, যে বিভিন্ন টিভিতে একটা, হ্যাঁ, টিভিটা অন বা অফ হলে পরে সবুজ রং বা নীল রং একটা
চলতো। এই এই যে লাইট ইমিটিং ডায়োড, এটাই কিছুদিন আগে এই লাইট ইমিটিং ডায়োডের ব্লু কালার আবিষ্কার হলো এবং তারপরে হোয়াইট কালারের লাইট ইমিটিং ডায়োড হলো। এখন এলইডি দিয়ে আমাদের টিভির মনিটরের ব্যাকলাইট, সেটা এলইডি মনিটর, এই টিভির মনিটরের যেরকম যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা বাংলাদেশেও এখন তৈরি হচ্ছে, বাংলাদেশেও কোম্পানি আছে। এই ধরনের নতুন নতুন ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে। এই ম্যাটেরিয়ালস গুলো ডিজাইন করা, কোন ম্যাটেরিয়ালে কি ধরনের প্রপার্টি থাকবে, সেই জিনিসগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স তারা করে থাকে। তারপরে আমরা বলতে পারি যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এটা আমরা অনেকেই জানি যে এই যে রাডার দিয়ে যে প্লেন আসছে, এবং এটি বিশাল একটা কাজ, যে প্লেন আসছে, দুটো প্লেনের মধ্যে সংঘর্ষ কিভাবে হবে না, সেই জিনিসটা করার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজ করে। এখানে ফিজিসিস্টরা যেতে পারে। তো এই ধরনের অনেক অপরচুনিটি আছে। এই অপরচুনিটি গুলো যে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ তা না। এই বেসিক নলেজ থাকলে পরে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে রিসার্চ করে এই বেসিক সায়েন্সের তারা কন্ট্রিবিউট করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার নূর নবী স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করব সেম ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাবো যে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, এইগুলো হচ্ছে আপনি ঠিক কেন এই ফিল্ডটা বেছে নিয়েছিলেন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম কেন এটা বেছে নিবে ক্যারিয়ার হিসেবে? স্যার। ধন্যবাদ আবরার, এবং এখানে যারা এক্সপার্ট প্যানেলে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার সালাম জানাচ্ছি। এর সাথে যারা যুক্ত হয়েছে আমাদের সাথে আজকে, যাদের জন্য এই প্রোগ্রাম, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য অনেক শুভকামনা। তো এখানে একটু প্রথমে বলি যে আবরার, আজকের যে সঞ্চালক আবরার, সে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছে যে আমি কেন এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে আসলাম, এটা আমি খুব অনেস্টলি যদি বলি যে প্রফেসর ইশতিয়াক যে কথাটা বললেন যে আমাদের দেশে আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে যাওয়া শুরু করি, স্কুল, কলেজ, এরপরে ইউনিভার্সিটি, তো স্কুলে আসলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমাকে হয় ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। এই দুটো বিষয় বা এই দুটো পেশাকেই কিন্তু আসলে সবচেয়ে বেশি ফোকাস করানো হয়, সবচেয়ে বেশি লাইমলাইটে নিয়ে আসা হয়। এবং সেই ক্ষেত্রে এবং পরিবারের তো একটা চাপ থাকেই যে আমার ছেলে বা আমার মেয়েকে এর মতো হতে হবে বা এটা হতে হবে। তো ওই দিক থেকে আমার পরিবারের একটা আলাদা, আমার বাবার একটা আলাদা প্যাশন ছিল, যে প্যাশনটা হলো যে আমাকে লয়ার হতে হবে, আমাকে ব্যারিস্টার হতে হবে। এটা ছোটবেলা থেকেই আমার মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে ওইভাবেই আমার মেন্টালিটিটাও কিন্তু ডেভেলপ হচ্ছিল যে আমি হয়তো বা আমাকে ল করতে হবে, আমাকে ব্যারিস্টারি করতে হবে। এবং আমি বাবা মার একটাই সন্তান। সো এটাও আসলে আমাদের মধ্যে অনেক, বর্তমান প্রজন্মের বাবা মা বলি বা আমাদের বাবা মার মধ্যেও, যে আমি যেটা করতে পারিনি সেটা আমার সন্তানের মধ্যে সেই প্রতিফলনটা দেখতে চাই। এটাও আসলে পরিবারের একটা ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছা থেকে একটা চাপের তৈরি হয়। তো যেটা বলছিলাম যে আমি বরাবরই কিন্তু সায়েন্সে পড়েছি, এবং সায়েন্স পড়ার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি পরীক্ষা দিলাম, তো আমরা সবাই হয়তোবা এখন যারা ইন্টারমিডিয়েটে পড়ছো, যারা প্রস্তুতি নিচ্ছ যে আমি উচ্চ শিক্ষার্থে অমুক অমুক জায়গায় যাব, তারা অনেকেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে আসতে হলে ঘ ইউনিট একটা পরীক্ষা দিতে হয়। তো সেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর ঘ ইউনিটে আমার সিরিয়ালটা খারাপ ছিল না, ল আমি পেতাম, কিন্তু দুঃখজনক হলো যখন আমি মানে ভাইবা দিতে গেলাম, ভাইভাই আমাকে ডিন স্যার বললেন যে নবী, তোমার তো সব পরীক্ষায় ভালো হয়েছে, তুমি সিরিয়ালেও ল পাবে, কিন্তু দুঃখজনক হলো ল পাওয়ার জন্য যেই মার্কটা পেতে হয় সেই মার্কের ইন্ডিভিজুয়াল সাবজেক্টে বাংলায় তুমি 1 কম পেয়েছো। তো 1 কম পাওয়ার কারণে তোমাকে ল দিতে পারছি না। তো এর মধ্যে আসলে ক ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছিল। ক ইউনিটে আমি খুবই ভালো সাবজেক্ট পেয়েছিলাম। তো যাই হোক, এটা যখন প্রথম আমি বাসায় জানালাম যে আমার লতে হয়নি, তো
তো বিশ্বাস করুন যে আমার বাবার চোখ দিয়ে পানি ঝরছিল আর কি, বাবা এতটাই কষ্ট পেয়েছিলেন। তো সেখান থেকে মনের মধ্যে একটা ইয়ে ছিল যে পরবর্তীতে আবার ভর্তি পরীক্ষা আমি দিব, কিন্তু যে কোনো কারণেই হোক আমি পরবর্তীতে আর একটা ইয়ার লস করতে চাইনি। এবং বায়োকেমিস্ট্রি তখনকার, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন কিন্তু আমার এই বিভাগের নাম ছিল শুধু বায়োকেমিস্ট্রি। পরবর্তীতে 2000 সালের পরে এসে এটা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি হয়েছে। তো যাই হোক, তৎকালীন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হই এবং ভর্তি হওয়ার পর এটা আস্তে আস্তে আমার একটু ভালো লাগা শুরু করে এবং এটাকে আমি ভালো লাগানোর চেষ্টা করি। আসলে প্রথম থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম থেকে আমি যদি ভালো লাগাতে না চেষ্টা করি বা ভালো না লাগাই, আমি যদি মনে করি যে এই বছরটা কোনো রকমের যাক, পরের বছর থেকে আমি ভালো লাগাবো, সেই সফলতাটা খুব কম মানুষের জীবনেই আসবে যে একটা বছরের পরে ওই বিষয়ের প্রতি তার ভালো লাগা জন্মানোটা। হয় না যে তা না, কিন্তু এটা খুবই কম পার্সেন্টেজের। তো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই বিষয়টা বলার আগে আমি একটু বলি, প্রফেসর ইশতিয়াক যেভাবে উনি সায়েন্সটাকে তুলে ধরলেন, ফিজিক্যাল সায়েন্স বা ম্যাটেরিয়াল সায়েন্স গুলি নিয়ে, বায়োলজিক্যাল সায়েন্স একটা আসলে অনেক বড় একটা বিষয়। এবং আপনারা সবাই জানেন যে বিংশ শতাব্দী যেমন ফিজিক্সকে বলা হচ্ছিল যে একটা গোল্ডেন এজ গিয়েছে বিংশ শতাব্দী, ঠিক একইভাবে একবিংশ শতাব্দীর কিন্তু স্লোগান বলা হচ্ছে যে এটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা শতাব্দী। হ্যাঁ, এবং এই বায়োলজিক্যাল সায়েন্সটা কিন্তু অনেক বড়। আমি আমার বিশ্ববিদ্যালয়ে বলতে পারি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন বায়োলজিক্যাল সায়েন্সে 8টা বিভাগ ছিল আর কি, 8টা বিষয় ছিল। এখন এগুলি অনেক হয়েছে। বায়োকেমিস্ট্রি, শুধুমাত্র বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ হয় 1956 সালে, যেটা এই উপমহাদেশের প্রথম এই প্রাণ রসায়ন বিভাগ ছিল। এই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যত দিন যাচ্ছে আমাদের সায়েন্সের যত উন্নতি সাধন হচ্ছে, যত কাটিং এজ টেকনোলজি গুলি আসছে, এই সায়েন্সে অনেক ইনফরমেশন যুক্ত হচ্ছে। এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ভেঙে কিন্তু ফার্মাসি হয়েছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্সের জন্ম, এরপরে মাইক্রোবায়োলজির জন্ম, এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির জন্ম হয়েছে। সুতরাং পরিধি কিন্তু বাড়ছে। তারপরে বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে আছে আলাদাভাবে বোটানি আছে, জিওলজি আছে, ফিশারিজ আছে, তারপরে সয়েল সায়েন্স আছে, এরপরে আছে মেরিন সায়েন্স আছে, ওশেনোগ্রাফি আছে, জিওলজি আছে, এরকম বিভিন্ন কিন্তু এভিনিউজ আছে। দেয়ার আর সো মেনি এভিনিউজ ইভেন উইদিন দ্য বায়োলজিক্যাল সায়েন্স। এখন আমি যদি আসি যে বায়োলজি, এই বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়ে আসলে আমার কি হবে বা কেন একজন উদ্বুদ্ধ হবে, মানে এটা এমন একটা সময় আমরা এই আলোচনাটা করছি যেটা করোনা মহামারী যে প্রাক্কালে, সেটা খুবই, এই করোনার বিষয়গুলি, বেশিরভাগ বিষয়গুলি কিন্তু আমার যে বিষয় সেই বিষয়ের সাথে যুক্ত। আপনারা দেখেছেন যে এই করোনার নমুনা পদ্ধতি নিয়ে অনেক রকমের পেপারে লেখালেখি হয়, মিডিয়াতে কথা হয় যে নমুনা পদ্ধতি কি হতে পারে। এবং বাংলাদেশের মানুষ যত না বায়োকেমিস্ট্রি সম্বন্ধে বা এই বিষয় সম্বন্ধে জানতো গত বিগত 40-50 বছরে, এই 6 মাসে আরো বেশি হয়তো জেনেছে। এবং একটা পদ্ধতি আরটিপিসিআর এর ব্যাপারে অনেক কিছু জেনেছেন হয়তো, বা এটার নাম অন্তত অনেক মানুষ কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলেও জানে যে আমার করোনার হয়েছে কি হয়নি, এটা আমার আরটিপিসিআর নমুনা মানে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নমুনাটা শনাক্ত করতে হবে। এটা is a very much integrated part of my subject, এই biochemistry and molecular biology। এটা খুবই একটা বেসিক কিন্তু টেকনিক of my subject। এবং এর বাইরে আমি বলতে পারি যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এটা যেমন একটা অ্যাপ্লাইড সাইড, সেরকম একটা বেসিক সাইড, এবং এটা একটা গবেষণাধর্মী সাবজেক্ট। এখন আমার কথা হলো যে এখানে পড়ে, যেহেতু এটা ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কথা, যে এখানে পড়ে আমি জব কোথায় পাবো, আমার ভবিষ্যৎ কি। আমি দেশের কথা বলি যে এখন বাংলাদেশে ট্রেইনড এই বায়োকেমিস্ট এন্ড মলিকুলার বায়োলজিস্টের বড়ই অভাব। এবং এই নমুনা পদ্ধতিগুলি, মানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। কেন? বিকজ এই ট্রেড পার্সোনালদের জন্য। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এখন বিভিন্ন জায়গায় যে ল্যাবগুলিতে
করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে, সেখানে আমাদের অ্যালামনাইরা, আমাদের স্টুডেন্টরা, কারেন্ট স্টুডেন্টরা কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, তারা ভলেন্টিয়ার ওয়ার্ক করছে এই সমস্ত ল্যাবগুলিতে, এরকম জীবনের ঝুঁকিপূর্ণ নমুনা নিয়ে তারা কাজ করছে। সুতরাং একটা এই বিভাগ থেকে যদি পাশ করে স্টুডেন্টরা, বা আপনারা যদি মাইক্রোবায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়েন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে পাশ করলে যেমন সরকারি চাকরি অ্যাভেলেবল, ঠিক একইভাবে বেসরকারি চাকরিও কিন্তু অ্যাভেলেবল। বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা আমি বলতে পারি। আমি একদম উল্লেখ করতে পারি, যেমন আপনারা আইসিডিডিআরবির নাম সবাই জানেন। এই আইসিডিডিআরবিতে কিন্তু বায়োকেমিস্টদের, মলিকুলার বায়োলজিস্টদের প্রচন্ড চাহিদা আছে। এরপরে আপনারা জানেন যে অ্যাটমিক এনার্জি কমিশন, এই অ্যাটমিক এনার্জি কমিশনে কিন্তু বায়োকেমিস্ট, মলিকুলার বায়োলজিস্টদের চাকরির সংস্থান আছে, সুযোগ আছে। এরপরে আপনারা জানেন বাংলাদেশ শিল্প কলা একাডেমি পরিষদ, মানে বিসিএসআই এর যেটা সায়েন্স ল্যাবে, সেখানে কিন্তু বায়োকেমিস্ট, মলিকুলার বায়োলজিস্ট বলেন, নিউট্রিশনিস্ট বলেন, বায়োটেকনোলজিস্ট বলেন বা মাইক্রোবায়োলজিস্ট বলেন, সেখানে তাদের জন্য পদ আছে, সেখানে চাকরির সুযোগ আছে। এরপরে আমি বলতে চাই যে যে রিসার্চ ইনস্টিটিউট গুলি আছে বাংলাদেশের, সেই রিসার্চ ইনস্টিটিউট গুলিতে কিন্তু এই আমাদের বিষয়গুলি থেকে যারা উচ্চশিক্ষা নিচ্ছে তাদের সেখানে চাকরি করার সুযোগ আছে। এর বাইরে সরকারের যদি জবের কথা বলি, শিক্ষকতার কথা বলি, যে যে বিসিএস ক্যাডারে যে শিক্ষকতা, সেখানেও কিন্তু বায়োকেমিস্টদের কলেজগুলিতে শিক্ষকতা করার সুযোগ আছে। সুতরাং মানে আমার কথা হলো যে আমাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি আসলে কি চাই। অনেক সময় আমি, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, আমি কিন্তু বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে একদম সত্যি কথা ভাসতে ভাসতে এসে ঠেকেছিলাম। কারণ আমি ওই যে শুরু করেছি যে আমি বলেছিলাম যে আমার পরিবার থেকে আমাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল, আমার মনের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ল পড়ে আমাকে বারেট ল ব্যারিস্টার হতে হবে। কিন্তু যেহেতু ওটা আমি হতে পারিনি এবং আমার বাবার চোখে আমি পানি দেখেছিলাম, সুতরাং আমার নিজের মধ্যে একটা কাজ করেছিল যে মানে আমি যেন ভুল না হই বা আমার বাবার মনের মধ্যে যেন কোনো ক্ষোভ না থাকে, সেইভাবে আমি আমার ভবিষ্যৎটাকে প্ল্যান করেছিলাম। এই প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এই প্ল্যানিং করতে পারলেই আসলে আপনি আপনার মানে মানে টানেলের যে শেষে, এট দ্য এন্ড অফ ইউর টানেল ইউ উইল সি দ্য লাইট, সেখানে আপনি পৌঁছতে পারবেন, সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। হ্যালো, ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। স্যার এরপর আমি চলে আসব সাকিব স্যারের কাছে। স্যার সেম কোশ্চেনটাই আমি রাখতে চাইবো যে আইটি নিয়ে পড়ার বাংলাদেশের প্রসপেক্টটা কি রকম? ধন্যবাদ আবরার। শুধু আবরার না, আমি বলবো যে এই নটরডেম কলেজের যে স্যাররা যারা আছেন ওনারা এবং আবরার এই একটা সময় উপযোগী এবং চমৎকার যে একটা প্রোগ্রাম যে করছে, ঠিক এইচএসসির আগে এই সময়টা আমি আমার নিজের ছোটবেলার কথা মনে করতে পারি যে সেই সময় আমাদের যেমন অন্যান্য স্যাররা যেটা বললেন, ইশতিয়াক স্যার বা নুরুন নবী স্যার, মানে বেসিক্যালি আমরা এই ধরনের কোনো কাউন্সিলিং আসলে পাইনি। আমাদের বাবা মা যেটা বলে দিয়েছে যে হ্যাঁ তোমাকে বিজ্ঞান পড়তেই হবে এবং তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে, তো আমরা ঠিক ওইভাবেই চলেছি বা ওই পথেই আমরা হেঁটেছিলাম। কিন্তু আমি আমার ক্লাসরুমে আমার স্টুডেন্টদেরকেও আমি বলি যে যদি আমি আবার সুযোগ পেতাম, সেই আবার এইচএসসি তে যদি আবার ফেরত যেতে পারতাম, আবার যদি ভর্তি পরীক্ষাটা দিতে পারতাম, তো খুব সম্ভব আমি বিজ্ঞান নিতাম না, আমি হয়তো আর্টস এর কোনো সাবজেক্টে যেতাম। মানে আমার এখন মনে হয় মানে আর্টস এর কোনো সাবজেক্ট আমার জন্য হয়তো ভালো হতো, যে সেটা ইকোনমিক্স হতে পারে, সেটা জার্নালিজম হতে পারে। বাট যেটা নুরুন নবী স্যার বলেছেন যে তুমি পছন্দ করো বা না করো, বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বেসিক্যালি আমি যা চাই আমি তা পাবোই, তার হয়তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যাই পাই না কেন, ওই সাবজেক্টটাকে যদি আমি ভালোবাসতে পারি, মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে যে আমি বাংলাদেশে বাস করি, সো আমাকে এই সাবজেক্ট একটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আমাকে যেহেতু পড়তেই হবে, এটা নিয়েই যেহেতু আমার সারা জীবন কাটাতেই হবে, সুতরাং এটাকে আসলে আমার যত দ্রুত আমি ভালোবাসতে পারবো ততই আমার লাভ হবে, ততই আমার মঙ্গল হবে।
মানে আমি আমার কথা বলতে পারি যে আমি বাই নেচার মেবি আমি সায়েন্স অত হয়তো পছন্দ ছিল না, আমার একটু 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 আর্টস বা ওই জাতীয় সাবজেক্ট গুলোই আমার বেশি পছন্দ ছিল। কিন্তু তারপরও যখন আমাকে কম্পিউটার সায়েন্সে আমি ভর্তি হই, তো কম্পিউটার সায়েন্সে আসার পরে কিন্তু ফার্স্ট ইয়ার বা প্রথম 5-6টা মাস একটু খাপ খাইয়ে নিতে কষ্ট হয়েছে বেসিক ইলেকট্রনিক্স। এবং এই যে স্যার একটু আগে ইলেকট্রনিক্স এর কথা বলেন ইশতিয়াক স্যার, ওই ইলেকট্রনিক্সটা এখনো ভয় লাগে। তো ওই 6 মাস একটু হয়তো সমস্যা হয়েছে, তারপরে কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমি ভেবে নিয়েছি যে ওকে, আমার যেহেতু সারা জীবন এখানেই থাকতে হবে, তাহলে আমার আসলে এটাকে পছন্দ করতেই হবে, এটাকে ভালোবাসতেই হবে। সো এই কথাগুলো আগে থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে আমরা এইচএসসি তে বা এইখানে বসে ক্যারিয়ার কাউন্সিলিং করতেই পারি। আমি আমার স্টুডেন্টকে বলতেই পারি তোমার জন্য এটা ভালো বা তোমার জন্য এটা খারাপ। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপের চেয়েও বেসিক্যালি আমি আসলে লটারি আমি বলবো না, বাট আমি আমার পড়ালেখা অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি যেই সাবজেক্টটা পাবো এই আমার জন্য বা ওইটাই আমাকে মেনে নিতে হবে। তো মেনে নেওয়াটা যত দ্রুত মেনে নেওয়া যাবে আমি মনে করি ততই আসলে লাভ। আমি আমার নিজের জীবন থেকে বা নুরুন নবী স্যার তারও নিজের জীবন থেকে ওনার এক্সপেরিয়েন্সটা দিলেন, এক্সপেরিয়েন্স আমরা বলতে যত দ্রুত হ্যালো স্যার, সাকিব স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার আমার মনে হয় আচ্ছা, যে জি স্যার, নেট কানেকশনে হয়তো বা প্রবলেম হচ্ছিল। স্যার, আমি ডন স্যার আপনার কাছে ফিরে আসবো সেম ধরনের কোশ্চেন নিয়ে। আসলে আমরা এখন আপনাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারছি, খুবই ভালো লাগছে। তো স্যার, আপনার কাছে জানতে পারবো যে আপনার কেমিস্ট্রি পড়ার পিছনে আসলে কারণটা কি ছিল, ভালো লাগা তৈরি হলো কখন থেকে? ধন্যবাদ জানাচ্ছি আবরারকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি নটরডেম সায়েন্স ক্লাব এবং পিটার স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে স্যাররা আসলে আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন। তো ব্যাপারটা আসলে এরকম, নটরডেমে যখন আমরা পড়ি তখন আমাদের স্বপ্নটা আসলে থাকি কিরকম, আমরা অর্ধেক যারা আছি তারা হয়ে যাব হচ্ছে ইঞ্জিনিয়ার, আর বাকি অর্ধেক তারা পছন্দ করে নিই হচ্ছে মেডিকেল সায়েন্স। তো আমাদের ক্ষেত্রে আসলে সেরকম ব্যতিক্রম ছিল না, আমরাও পছন্দ করে নিয়েছি আমাদের পছন্দের সেই সাবজেক্টগুলোকে। কিন্তু দেখা যায় যে বাস্তবতার ক্ষেত্রে যেরকম হয়, আমরা ভর্তি পরীক্ষা দেই, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা ভর্তি পরীক্ষা দেওয়ার পর যেহেতু একটা বেশ বলা যায় ভর্তি যুদ্ধ, সেই ভর্তি যুদ্ধে আমরা বিজয়ী হতে পারি যেই সাবজেক্টটা, আমাদেরকে আসলে সেই সাবজেক্টটাকেই বেছে নিতে হয়। এবং পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে আমরা সেই সাবজেক্টটার ভেতরকার যেই মজার জায়গাটা, ভালো লাগার জায়গাটা বা অ্যাডভেঞ্চারের যে জায়গাটা আছে, সেটাকে আমরা একসময় খুঁজে পাই। স্যাররা বলেছেন যে আমরা যত দ্রুত হচ্ছে আমাদের এই ভালো লাগাটাকে আবিষ্কার করতে পারবো, আমরা আসলে তত দ্রুতই হচ্ছে এই সাবজেক্টটাতে ভালো করতে শুরু করব। তো আমার ক্ষেত্রেও একই রকম ভাবে যে আমি কেমিস্ট্রিতে পড়ার সুযোগ লাভ করি, এবং একটা সময় দেখা যায় আস্তে আস্তে এটার প্রতি একটা ভালো লাগা গড়ে উঠতে শুরু করে। এবং এই ভালো লাগাটা থেকে একটা সময় আমি আবিষ্কার করি যে আসলে কেমিস্ট্রি সাবজেক্টটাও খুবই চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টের ডিমান্ডটাও কিন্তু যথেষ্ট বেশি, এবং সায়েন্সে এইটি একটি বড় জায়গা জুড়ে আছে। এবং কেমিস্ট্রি পড়ে আসলে গবেষণার ক্ষেত্রে অনেক সুযোগ আছে, এবং গবেষণার বাইরে আমি যদি শিক্ষকতা করতে চাই, আমি যদি কোনো একটা প্রফেশনে যেতে চাই, অনেক অনেক স্কোপ আছে আসলে কেমিস্ট্রি পড়ে। আমরা জানি আমাদের যত ফুড, আমাদের বেভারেজ, আমাদের পেইন্টিংস, এরকম অনেক অনেক সেক্টর, ঔষধ আছে, এবং এরকম অনেক অনেক পার্টি কিন্তু আসলে কেমিস্ট্রির সুযোগগুলো আছে। তো আসলে আমাদের বিষয়টা আসলে একই রকম। আমাকে ভর্তির সময় আমি যখন ভাইবা দিচ্ছিলাম, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল, আসলে তুমি কি পছন্দ করছো এই সাবজেক্টকে, তুমি কি পছন্দ করে এই সাবজেক্টটাতে ভর্তি হচ্ছ, নাকি আসলে তুমি চান্স পেয়েছো সেই জন্য ভর্তি হচ্ছ। যদি এরকম হয় যে তুমি পছন্দ না করে ভর্তি হচ্ছ, তাহলে দেখা যাবে তুমি কিন্তু এই সাবজেক্ট থেকে ভালো রেজাল্ট করতে পারবে না, বা এই সাবজেক্ট থেকে তুমি আসলে ভালো কিছু পাবে না। কিন্তু তুমি যদি এরকম ভাবে চিন্তা করো যে না, এই সাবজেক্টটা তোমার ভালো লেগেছে এবং তুমি এই সাবজেক্টটাতে ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছো, একটা সময় দেখা যাবে তুমি আসলেই ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং
যে কোনো সাবজেক্ট থেকে তুমি যদি ভালো রেজাল্ট করো, এমন কোনো সাবজেক্টই নাই যেটা থেকে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তো আমরা অনেক সময় ভাবি যে আমি আমার পছন্দের সাবজেক্টটাতে যদি চান্স না পাই, আমি আসলেই আর জীবনে তেমন ভালো কিছু করতে পারবো না, আমি আমার পরিবারকে হয়তো অতটা খুশি করতে পারবো না, আমার বাবা মাকে অতটা খুশি করতে পারবো না, আমি নিজেও হয়তো অতটা শান্তি পাবো না মনে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। যদি এরকম হয় যে আমি এই সাবজেক্টটাকে ভালোবেসে একটা সময় আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, আসলে কোনো সাবজেক্ট থেকেই কিন্তু ভালো রেজাল্ট করলে তারপর আর পিছনে ফিরে চাইতে হয় না। দেখা যায় সামনে ওই যে স্যার বলেছেন টানেলের শেষের যে লাইট, এটা একটা সময় কিন্তু আসলেই ধরা পড়ে এবং নিজে চেষ্টা করলে সেটাকে কিন্তু অর্জন করা যায়। এবং একটা সময় দেখা যায় ফ্যামিলি তখন মেনে নেয় যে না, আসলে ছেলেটার জন্য এই সাবজেক্টটাই বোধহয় ভালো ছিল। হয়তো আমরা তখন ভেবেছিলাম ও ওই সাবজেক্টটা পড়লে ভালো করবে, কিন্তু আসলে ও এই সাবজেক্টটার জন্যই আসলে তৈরি এবং এই সাবজেক্ট থেকেই সে আসলে ভালো করতে পেরেছে বা করতে পারবে। তো আমি আমার প্রিয় ছাত্রদের সাথে অনেক সময় গল্প করি, কথাবার্তা বলি, তখন অনেক সময় আমি বলি যে আমাদের এই পছন্দের যে লিস্ট, আমাদের এই পছন্দের লিস্টটা যেন আমি অনেক লম্বা করি। মানে আমার পছন্দটা শুধু এরকমই যেন না হয় আমি শুধু কম্পিউটার সায়েন্সই পড়বো, আমি কম্পিউটার সায়েন্সের জন্যই এই পড়াশোনাটা করছি, বা আমি শুধু মেডিকেলই পড়বো, আমি ডাক্তারই হতে চাই, এছাড়া আমি আর কোনো কিছুই হতে চাচ্ছি না। এরকমটা যেন না হয়, আমার পছন্দের তালিকাটা যেন যথেষ্ট লম্বা হয়। আমি যদি মেডিকেলে পড়তে না পারি, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আচ্ছা আমি যদি ইঞ্জিনিয়ার হতে না পারি, আমি ফিজিক্স পড়তে চাই, অথবা কেমিস্ট্রি পড়তে চাই, অথবা আমি ইকোনমিক্স পড়তে চাই, আমি ল পড়তে চাই। আমি কিছু না কিছু একটা পড়তে চাই যেটা থেকে আমি একটা সময় ভালো কিছু করতে পারবো। আমি আমার দেশ, আমার সমাজ, আমি এই মানুষদের জন্য, আমার এই সমাজের জন্য, আমি এই দেশের জন্য আমি একটা ভালো কিছু করতে পারবো। তো আসলে ভালোর শেষটা নাই, আমরা যেভাবেই চেষ্টা করি না কেন, যে সাবজেক্ট থেকেই চেষ্টা করি না কেন, আমি যদি ভালো রেজাল্ট করতে চাই, আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, একটা সময় আসলেই কিন্তু দেখা যাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আসলে ওই যে আমার ক্ষেত্রে গল্পটা ওরকমই। আমরা চান্স পেয়েছি, পড়াশোনার চেষ্টা করেছি, ভালো করার চেষ্টা করেছি, এবং এখন আবিষ্কার করছি যে বোধহয় কেমিস্ট্রিটাই হচ্ছে আমার জন্য ঠিক ছিল। কারণ কেমিস্ট্রিতে যদি আমি সুযোগ না পেতাম, আমি যদি কেমিস্ট্রি না পড়তাম, আমি কিন্তু আমার এই প্রিয় ছাত্রদের সাথে এই যে ক্লাস করছি, এই যে শেয়ার করছি, এই যে মজা করছি, এই আনন্দের জায়গাটা কিন্তু আমরা এইভাবে পেতাম না। তো তখন মনে হয় আসলে কেমিস্ট্রিটাই বোধহয় আমার জন্য ঠিক ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি সায়েন্স ক্লাবকে আরেকবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তিতাস স্যার, আপনার কাছে এখন ফিরে আসবো সেম কোশ্চেনটা নিয়ে। আপনার জীবনের গল্পটা কিরকম ছিল? আসলে আমার বন্ধু আছে এখানে, ইস্তিয়াক স্যার। তো ও নরডেমে ছিল গ্রুপ 2 তে, আমি ছিলাম গ্রুপ 7 এ। কেন জানি না, আমার কোনো কারণে হোক বা না হোক, সেটা হচ্ছে ফিজিক্সে আমার নাম্বারটা অনেক বেশি থাকতো। আমার এসএসসি তেও আমাদের ম্যাট্রিক পরীক্ষা যেটা বলতাম, তখন আমার ফিজিক্সের মার্ক সবচেয়ে বেশি ছিল, ইন্টারমিডিয়েট আমার সবচেয়ে বেশি ছিল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষায় আমার অন্য সাবজেক্ট গুলির চাইতে ফিজিক্স এর মার্কটা ছিল বেশ ভালো। বেশ ভালো মানে হচ্ছে তখনকার সময়ের জন্য বেশ ভালো একটা মার্ক নিয়ে আমি বেশি মানে মার্ক পেয়েছিলাম ভর্তি পরীক্ষায়। তো যাই হোক, আমি মানে ফিজিক্সই পড়বো আসলে, সেটা আসলে সবাই যেটা বলছে আমাদের সময় আসলে সেইভাবে ওইভাবে ছিল না যে ফিজিক্সই পড়বো। বুয়েটে পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, আমি তো মেডিকেল দিতে পারিনি কারণ আমার ছিল না, স্ট্যাটিস্টিক্স ছিল। তো যাই হোক, চেষ্টা ছিল যে আমি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করি বা পড়তে পারি। এটা বাসা থেকেও ছিল, বাসা থেকে অবশ্যই যেটা ছিল, সব পিতা মাতারই থাকে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তো যেহেতু সেটা হয়নি, ফিজিক্সে পড়েছি, যেটা বললো দুঃখ পেয়েছে, হ্যাঁ দুঃখটা তো কিছুটা পেয়েছেই। তারপরেও পড়েছি, পড়ে এখন শিক্ষকতা করছি। সবার কথায় আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আসলে যে পড়াটা আমরা পড়ছি সেটা যেন ভালোবেসে পড়ি। যে ভালোবাসা যদি জন্মায়, তাহলে দেখবে যে আস্তে 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 সেটার প্রতি একটা আগ্রহ জন্মে, তারপরে সেটা আরো বেশি জানার চেষ্টা করতে পারা যাবে। এই যে গোলটা তখন আস্তে আস্তে নিজেই ক্রিয়েট করা যাচ্ছে। তো এই করে করে চলে আসছে। প্রথম দিকে ফিজিক্স কঠিন ছিল আমাদের কাছে, অবশ্যই অনেক কঠিন সাবজেক্ট। আর যেটা আমি শুরুতে বলেছিলাম, তখন আমরা যে সকল বড় ভাইদের নাম শুনেছিলাম, তারা তখন ফিজিক্সে দোলদণ্ড প্রতাপে চলছে। তাদেরকে দেখতাম সারাক্ষণ বই পড়ছে, গল্প পড়ছে, তার মধ্যেও ফিজিক্স। তো তাদের দেখে দেখে আমাদের আগ্রহ কিছুটা হয়েছে, কিন্তু সামর্থ্য থাকতে হবে, সেই রকম তাদের মতো জ্ঞান আমাদের ছিল না। তো সেই কারণে হয়তো বা সেই পর্যায় পর্যন্ত যাওয়া, কিন্তু দেখেছি খুব সুন্দর ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি, এখনো গর্ব হয়, এখনো আশা করি, এবং ভালো ভালো শিক্ষকদের পেয়েছি,
আমাদের সময় তো সেই সময় আমাদের সময় খুব ভালো ভালো শিক্ষকরা ছিলেন, এখনো আছেন, কিন্তু আমরা তখন যে বললাম না লেজেন্ডারি বলে কথাটা যেটা আছে, আমরা যখন যত বয়স বাড়বে আমাদের স্যাররা এখন আছে, তারা কয়েক বছর লিজেন্ডারি হয়ে যাবে, কিন্তু এই যে সেই সকল হিরণময় স্যারের কথা মনে আছে, আমার সাথে ইস্তেক স্যার রাজি হবেন, ললিত মোহন স্যারের কথা বলে, তারপরে আমাদের স্যার নামটা ভুলে গেলাম, যাই হোক, তো অনেক স্যাররা ছিলেন আমাদের সাথে, তখন তাদেরকে দেখে আমরা অবাক হয়ে যেতাম, যা এরকম স্যারদের কাছে পেয়েছি, যারা বিশ্ব মানে সারা পৃথিবী জুড়ে তাদের নাম ছিল, সবাই চিনতো, এই শিক্ষকদেরকে চিনতেন। তো যাই হোক, আসলে ওই যে সবাই যেটা বলছে যে আস্তে আস্তে আমাদের আসলে গোলটাকে মানে জায়গাটাকে বড় করতে হবে। একটা সাবজেক্ট আমরা যদি 4-5টা সাবজেক্টে পছন্দ জায়গাটা খালি রাখি, তাহলে যে কোনো একটা সাবজেক্টে যদি যেতে পারি এদের মধ্যে থেকে, তাহলে আমি যদি আরেকটু বেশি পড়াশোনা করে রেজাল্টটা ভালো করতে পারি, দেখা যাবে আমাদের স্কোপ অনেক অনেক খুলে গেছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে সবাইকে মানে একেবারে পয়েন্টে না থেকে একটু করে স্প্রেড আউট হয়ে থাকাটা, তাতে সুবিধাটা হবে। এই পর্যন্ত আপনার। থ্যাংক ইউ স্যার। ইস্তিয়াক স্যার, আপনার কাছে ফিরে আসবো। তিতাস স্যারের কাছ থেকে যেরকম জানতে পারলাম যে আপনিও একজন নটরডেমিয়ান ছিলেন, এবং স্যারের সাথে আমার কথা হচ্ছিল, তখন স্যার বলল যে আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে গোল্ড মেডেলও পেয়েছিলেন। তো স্যার, এতই লম্বা জার্নি এর মধ্যে হচ্ছে নটরডেম কলেজ কিন্তু খুব ছোট্ট একটা অংশ জুড়ে ছিল, যদি পরিধির ব্যাপারে আমি বলি, কিন্তু নটরডেম কলেজ আপনার ক্যারিয়ারে ঠিক কিভাবে প্রভাব ফেলেছিল স্যার? না, নটরডেম কলেজ তো আমার খুবই একটা মানে ফন্ড মেমোরি। আমি ওই আইডিয়াল স্কুলে ছিলাম, এবং আইডিয়াল স্কুলে যারা থাকতো বেশিরভাগ ছাত্ররাই কিন্তু নটরডেম কলেজে যেত, এবং নটরডেম কলেজে আমাদের তখন স্যাররা মানে ভাইবা পরীক্ষা নিত। তো আইডিয়াল স্কুলে যারা পড়তো তাদের জন্য কিন্তু ওই ধরনের কোনো কিছু ছিল না। তাই বলতো, তুমি আইডিয়াল থেকে আসছো, ঠিক আছে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তো নটরডেম কলেজে প্রথম গেলাম, এবং যাওয়ার পরে ওখানে আমরা যখন ছিলাম তখন যেমন স্কুলে আমাদের ইউনিফর্ম পড়তে হতো, হ্যাঁ, কলেজে গেলে পরে আমাদের কোনো ইউনিফর্ম ছিল না আলাদা। একটা বিশাল একটা আনন্দের বিষয় যে যে কোনো কাপড়, যে কোনো ড্রেস আমি ইচ্ছে মতো পরে আমি যেতে পারছি। এবং তখন যে আমাদের স্যাররা ছিলেন, পিসাতো স্যার ছিলেন, ফাদার পিসাতো, এবং উনি যে ফিজিক্স পড়াতেন, হ্যাঁ, কি মানে ফিজিক্সের একদম ভেতরে আমরা ঢুকতাম, কি আনন্দ ছিল। এবং আমাদের ল্যাব হতো, হ্যাঁ, একদম বিকাল 5টা পর্যন্ত আমরা ল্যাবগুলো, এগুলো যে অন্য কলেজগুলোতে ঠিক সেরকম ভাবে হতো সেরকম না, কিন্তু ওই সময় আমি এখনকার বিষয়টা আমি জানি না অন্য কলেজগুলো যেরকম হচ্ছে, তবে নটরডেম কলেজে কিন্তু ওই ল্যাবগুলো ঠিক একই রকম ভাবে হচ্ছে, সবগুলো ল্যাব সবাই করছে এবং বুঝতে পারছে, এবং সেগুলো সম্বন্ধে সেগুলোর কারণ এই যে আমি যেটা বললাম যে বিজ্ঞান সায়েন্স, এটা যেমন ফিজিক্স কেমিস্ট্রি, এগুলো কিন্তু মানে যদিও এখন থিওরিটিক্যাল বিষয়গুলো এসছে, অ্যাডভান্স লেভেলে গেলে পরে আমরা থিওরি করছি, কারণ কম্পিটিশন করছি, যাতে করে এক্সপেরিমেন্ট করতে অনেক টাকা খরচ হয়, বিলিয়নস অফ ডলারের ল্যাব লাগে। তো থিওরি করলে পরে আর কম্পিটিশনাল ফ্যাসিলিটি যেহেতু বেড়েছে, এই কারণে কম্পিটিশন করে ওই ধরনের রেজাল্ট করে ফেলতে পারছি। কিন্তু ওই যে বেসিক যে এক্সপেরিমেন্ট, সেগুলো যদি না করি তাহলে কিন্তু আমি ওই থিওরিও বুঝবো না। কাজে এই জিনিসগুলো নটরডেম কলেজে যেভাবে আমাকে বেসটা তৈরি করে দিচ্ছে, সেই বেসের কারণেই কিন্তু যে সাফল্য আমার আসছে বা ভবিষ্যতে আসবে, দ্যাট বিকজ অফ নটরডেম কলেজ, সেই কলেজের যে শিক্ষক, এবং সেই কলেজের যে সিস্টেম, সেই কলেজের যে ডিসিপ্লিন, এবং আমার স্কুল আইডিয়াল স্কুল, সেখানেও যেগুলো আমরা শিখেছি, সেগুলো অবশ্যই আমাকে তৈরি করতে, হ্যাঁ, শেপ করেছে আমার ফিউচারকে। তো অবশ্যই সেটা নটরডেম কলেজ এখনো আমি যাই, যখনই তিতাস ডাকে আমার বন্ধু, হ্যাঁ, আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি সবসময় এই কলেজে যাই, এবং তখন একটা আমরা আমার অফিসে ফিরে যাই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, এখন আমি নুরুন নবী স্যার আপনার কাছে ফিরে আসবো যে কোশ্চেনটি নিয়ে, সেটি হচ্ছে যে আণবিক জীববিজ্ঞান আছে, এই গবেষণার সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করতে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? আণবিক অণুজীব বিজ্ঞান বা আণবিক জীববিজ্ঞান, অণুজীব বিজ্ঞান তো মাইক্রোবায়োলজি, আণবিক অনুপ্রাণ বিজ্ঞান হলো মলিকুলার বায়োলজি, আমরা যেটা বাংলায় বলছি। তো
এর সর্বোচ্চ আপনার প্রশ্নটা আরেকবার বলবে প্লিজ? সর্বোচ্চ ব্যবহার না? হ্যাঁ, গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারটা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? আচ্ছা, এটা হলো কি, গবেষণাটা আসলে প্যাশনের ব্যাপার। হ্যাঁ, এটা প্যাশনের ব্যাপার। আমরা বাংলাদেশে কালচারটা কিন্তু আগে আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম, তার আগের যারা ছাত্রছাত্রী ছিলেন বা শিক্ষক ছিলেন, তখন আমার বিভাগ কিন্তু অনেক রিচ ছিল। হ্যাঁ, আমার বিভাগ অনেক সমৃদ্ধশালী একটা বিভাগ ছিল গবেষণার দিক থেকে। এইটা এবং এই বিভাগে কিন্তু বানর নিয়েও কাজ হতো, বানরের উপরেও অ্যাপ্লাই করা হতো বিভিন্ন ধরনের ফাইন্ডিংস গুলিকে। তারপরে র্যাট তো আমি নিজেই কাজ করেছি, র্যাট মডেল নিয়ে। তারপরে ইভেন আমরা শুনেছি যে বাঘ নিয়েও কাজ হয়েছে। আমার বিভাগে বাঘের খাঁচা ছিল বড় বড়। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা শুধু খাঁচাগুলি দেখেছি, বাঘকে আর দেখিনি। তো যাই হোক, এই এই মানে মাঝখানের একটা বিশাল সময় এই বায়োলজিক্যাল সায়েন্সের, যেটা প্রফেসর ইশতিয়াক বললেন, যে গবেষণা আসলে প্রচুর ফান্ড দরকার হয়, প্রচুর অর্থের দরকার হয়। আমরা যদি পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ওদের যে নামকরা বিশ্ববিদ্যালয়, নামকরা যে বায়োলজিক্যাল মানে মলিকুলার বায়োলজির রিসার্চ যেখানে হচ্ছে, সেখানে কিন্তু একটা ল্যাবের যে ফান্ড বা একটা বিভাগের যে ফান্ড, এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল মানে বাৎসরিক যে বাজেট হয়, অনেকটা বাজেটের সমান একটা বিভাগের বাজেট। তো গবেষণায় একটা হলো যে আমি প্রথমে শুরু করেছি প্যাশন দিয়ে। হ্যাঁ, প্যাশনটাকে আমি পরে আনি, যে ফান্ডের কথা। এই ফান্ডটা একটা বড় কনস্ট্রেইন্ট। হ্যাঁ, কনস্ট্রেইন্ট। কিন্তু আমি যদি মনে করি যে আমার যদি ওই প্যাশনটা থাকে, আমার যদি প্যাশনের সাথে সেই পেশেন্সটা থাকে, আমি 2010 সালে আমি জাপান থেকে ফিরে আসি। জাপানে আমি পোস্ট ডক করছিলাম। এরপরে আমার জাপানে কিন্তু আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলাম একটা ইউনিভার্সিটিতে। কিন্তু আমি সবসময়, আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে বিদেশটা মনে হয় আমার জন্য না। আমি ফিল করেছি বিদেশটা আমার জন্য না। আর যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি ছিল, সেজন্য আমি বিদেশের চাকরির অতটা পরোয়া করিনি। তো সবকিছু আসলে অত আগামাথা চিন্তা না করে আমি 2010-এ ফিরে আসি। তো 2010 থেকে 2020 এই 10 বছরে আমি চেষ্টা করেছি আমার নিজের একটা ল্যাব তৈরি করার, এবং আমি মানে এই বহির্বিশ্বে আমার যতটুকু হাতে খড়ি হয়েছে, মানে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ট্রেনিং যেটা হয়েছে, সেটাকে এইখানে তুলে ধরার জন্য। হ্যাঁ, অত কাটিং এজ টেকনোলজি তখন আসেনি। ওই যে বললাম যে আমাদের মাঝখানে একটা ব্যাড প্যাচ গিয়েছে। যে কেন? কারণ হলো যে আমাদের ফান্ডের অপ্রতুলতা ছিল, আমাদের অতটা মানে পয়সা দেওয়া হতো না গবেষণার জন্য। কিন্তু বর্তমান সময়ে বিগত কিন্তু 10 বছরে আসলে এই মন মানসিকতাটা পরিবর্তিত হয়েছে, এবং সরকারের বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই বায়োলজিক্যাল সায়েন্সের গবেষণার জন্য কিন্তু প্রতি বছর একটা ভালো বরাদ্দ দেওয়া হচ্ছে গবেষণা করার জন্য। সুতরাং এই গবেষণাটাকে নিয়ে আসার জন্য শুধু যে পয়সার অভাবের কথা আমি বলবো সেটা না, সেই প্যাশনটা যদি আমার মধ্যে থাকে, তাহলে মনে হয় কি পয়সার জোগাড় বা কাজটা কোনো না কোনো ভাবে হয়ে যায়। এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি মনে করি। আরেকটা কথা, আমি আসলে ওই যে প্রথমে আরেকটা কথা, যে ক্যারিয়ার কাউন্সিলিং এর যে আমার জবটা কোথায় হবে, বায়োলজিক্যাল সায়েন্সের বিশেষ করে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফার্মাসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলির কথা যদি আমি বলি, আরেকটা বড় সেক্টর আমাদের কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি। এবং এই বাংলাদেশে কিন্তু 200টার উপরে রেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। যদিও সবগুলির নাম আমরা জানি না, সবগুলি অত বড় না, কিন্তু টপ 20 ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দে আর মানে এক্সপেন্ডিং লট অফ মানি। এবং এর মধ্যে আরো 5-10টা কোম্পানি কিন্তু গবেষণায়, তাদের R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তারা বাজেট বাড়াচ্ছে। এবং এটার সম্প্রতিকালের, যে একদম সম্প্রতিকালের একটা উদাহরণ যদি আমি দিতে চাই, যে ডক্টর আসিফ মাহমুদ, এই ডক্টর আসিফ মাহমুদ হলো স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ফ্রম দ্য মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। উনি কিন্তু, আপনারা সংবাদ সম্মেলনটা সবাই দেখেছেন, যে বাংলাদেশে কোভিড-19 এর যে জন্য যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজে উনি কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছেন। এবং গ্লোব বায়োটেক নামে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা, এটা কিন্তু খুবই নতুন একটা কোম্পানি। তারপরও তাদের মতো একটা নতুন কোম্পানি কিন্তু এই ধরনের একটা ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজে, গবেষণার কাজে
হ্যাঁ, তারা ইনভেস্ট করার মতো সাহস দেখিয়েছে এবং তারা এগিয়ে এসেছে। সুতরাং আমি বলতে চাই যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বায়োলজিক্যাল সায়েন্সটা হলো একবিংশ শতাব্দীর সায়েন্স, এবং মানুষ যতদিন আছে, মানুষ নিয়ে গবেষণা ততদিন থাকবে, এবং এরকম মহামারীও কিন্তু আসবে। সুতরাং এটার চাহিদা কোনোদিন কমবে না, বরঞ্চ এটার স্কোপ বাড়বে। এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে R&D শাখাতে এখন ইনভেস্ট করা হচ্ছে, এবং গ্লোব বায়োটেকের এই ঘোষণার পর আমি আরো ব্যক্তিগতভাবে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানি, তারা কিন্তু এই মানে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটা কিন্তু বাংলাদেশের প্রথম ভ্যাকসিন না। এর আগে কিন্তু বাংলাদেশের সরকারি লেভেলেও কিন্তু ভ্যাকসিন তৈরি করা হচ্ছিল। তারপরে মানে ডেইরি ফার্মের কিন্তু প্রচুর ভ্যাকসিন বাংলাদেশে কিন্তু তৈরি হয়। হ্যাঁ, যেহেতু হিউম্যানের জন্য এটার জন্য আসলে অনেক রিসার্চ দরকার, অনেক ধাপে কাজ করা দরকার, এবং এটার ইনভেস্টমেন্টটাও সেরকম বড় ধরনের দরকার। কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে একটা ইনভেস্টমেন্ট যদি 100টার পিছনে ইনভেস্ট করা হয়, সেখানে আমি বলতে চাই 90টা প্রজেক্ট কিন্তু ফেল হতে পারে। এই মানসিকতা আমাদের থাকতে হবে। কিন্তু 90টা প্রজেক্ট ফেল হলো, 99টা প্রজেক্ট ফেল হলো, একটা প্রজেক্ট যদি সফল হয়, সেই একটা প্রজেক্ট আপনার দেশকে, আপনাকে, আপনার কোম্পানিকে, আপনার বিশ্ববিদ্যালয়কে, আপনার সংস্থাকে এমন ভাবে পৃথিবীর সামনে হাজির করবে যেটা আসলে আগামী 100 বছর মানুষ মনে রাখতে পারবে। সুতরাং স্কোপ অনেক আছে, কিন্তু আমার কথা হলো যে আমার প্যাশনটা থাকতে হবে, আমার ভালোবাসা থাকতে হবে, আমার ধৈর্য ধরে আমাকে লেগে থাকতে হবে, তাহলে সাকসেস অবশ্যই আসবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। সাকিব স্যার, আপনার কাছে আমি ফিরে আসবো একই ব্যাপারটি নিয়ে, কিন্তু একটু স্পেসিফিক একটা কোশ্চেন নিয়ে। সেটি হলো যে আমাদের যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে, এগুলো দেখি যে হচ্ছে গ্লোবালি ডলারে কেনাবেচা করা হয়, এবং এর জন্য তরুণেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো এর সমাধানটা কিভাবে করা যেতে পারে স্যার? প্রথমে আমি সরি, দুঃখিত যে ওয়াইফাই এবং মোবাইল নেট দুটোতেই আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। যা হোক, আবার আমি কানেক্ট করতে পেরেছি, যেহেতু অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার আপনাদের সামনে ফেরত আসলাম। আগের কথাটা একটু শেষ করি। আমাদের যে আইটি সেক্টরের যে কথাটা নিয়ে বলছিলাম, আমি ক্লাসরুমে একটা কথা সবসময় বলি, আমাকেও কোন একজন হয়তো বলেছিলেন, তার কাছ থেকেই শোনা। কথাটা হচ্ছে যে যদি আমাকে এভাবে বলেছিলেন যে যদি তুমি ঝাড়ুদার হও, তাহলে ঝাড়ুদারও যদি হও, তাহলে তুমি বেস্ট ঝাড়ুদারটা হওয়ার চেষ্টা করো। সো একই কথা, যে আমি আসলে বাংলাতে পড়ি আর ফিজিক্সে পড়ি, আসলে কোনটা সাবজেক্টে পড়ি এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেই সাবজেক্টেই পড়ি না কেন, ওই সাবজেক্টে যেন আমি বেস্ট হওয়ার চেষ্টা করি। সো আজকে আমাদের যে ভিউয়ার যারা আছে, ভিউয়ারের প্রতি আমার আকুল আবেদন যেটা থাকবে, যে তারা যেই সাবজেক্টটাই পড়ুক, ওই সাবজেক্টটাকে ভালোবেসে ওই সাবজেক্টটার সমস্ত কিছু ভালো মতো করে আত্মস্থ করা, অনুধাবন করা, এই কাজগুলো যেন তারা করে। আর আইটির কথা যদি বলি, সেটা হচ্ছে যে যদি আমি জানি না এখনো তোমরা শুনেছো কিনা, 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ঢুকে গেছি। সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মানে হচ্ছে যে আমরা চাই বা না চাই, আমাদের সমস্ত কাজগুলো, স্পেশালি যেগুলো রিপিটেটিভ এবং যেগুলো বোরিং, তো এই কাজগুলো যেগুলো হবে যে আলটিমেটলি রোবট নিয়ে নিবে। তো রোবট যদি না, রোবট গুলো বানাবে তো আসলে কে? তো রোবট গুলো ডেফিনেটলি ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিশিয়ান আছে, ওনারা হয়তো করবেন। আর কিন্তু তার ভিতরে আমাদের যে কোডিং থেকে শুরু করে বা রোবটটাকে দিয়ে কাজ করানো, এগুলো কিন্তু আমরা যারা আইটি ফিল্ডে যারা আছি, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা আছে, আমাদেরকেই কিন্তু এই কাজগুলো করা লাগবে। সুতরাং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, রোবট চলে আসার কারণে পৃথিবী থেকে হয়তো 25 মিলিয়ন বা আরো বেশি হয়তো জব টাইটেল পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিন্তু হারিয়ে গেলেও নতুন নতুন যে জব টাইটেল গুলো আসবে, ওই টাইটেলে কিন্তু আমাদের এই যে আইটি সেক্টরে যারা কাজ করবে, তাদের স্কোপ কিন্তু থাকবে, তাদের অবশ্যই স্কোপ থাকবে। হ্যাঁ, তাদের পাশাপাশি আরো একটা স্কোপ থাকবে, সেটা হচ্ছে রোবট আসলে, রোবটরা কিন্তু টিচার হতে পারবে না। সুতরাং শিক্ষা, চিকিৎসা এবং লাইফ সায়েন্সের কথা নুরুন নবী স্যার যেটা বললেন, এটা পিওর সায়েন্সের কথা ইশতিয়াক স্যার যেটা বললেন, এবং আমি বলবো যেটা হচ্ছে যে আমাদের আইটি সেক্টরের যেটা কথা আছে, এই জবগুলো কিন্তু কখনোই হারাবে না, এই জবগুলো সবসময় থাকবে। সুতরাং আমাদের আসলে এখন থেকেই সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রিপারেশন নেওয়ার জন্য হলেও
এই আইটি সেক্টর এবং বেসিক সায়েন্স, যেটা আমি বায়োলজিও বলবো এবং হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সও বলবো, যে এই বেসিক সায়েন্সে এই মুহূর্তে ইনভেস্ট করার, এবং ইনভেস্টটা গভর্নমেন্টের লেভেলে শুধু না, স্টুডেন্টের লেভেল দিয়েও আমাদেরকেও আসলে ওই জায়গাগুলোতে ভালো পড়ালেখা করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা, যেখানে আমি আটকে গিয়েছিলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা আসলো সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা প্রচুর সফটওয়্যার যেগুলো করছি, এগুলো বাইরে থেকে আমাদের কেনা বেচার কারণে আমাদের এখানে প্রবলেম হচ্ছে। প্রবলেমটা একরকমের, সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টটা যদি বাইরে তৈরি হয় তাহলে বাইরে থেকে আমার কিনে আনতে ডলার লাগে। তো ডলার যখন লাগে, স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ডলার চলে যাচ্ছে, এবং ডলার কিনতে গেলেও যেটা হচ্ছে বা পে করতে গেলেও আমাদের যেটা হয় যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, এই গেটওয়ে গুলো এখনো ওপেন না। এটা সরকারের একটা নীতি নির্ধারণী, যাতে বাংলাদেশ থেকে ডলার বেশি বের হয়ে না চলে যায়। এই কারণে তারা যেটা করেছে যে হচ্ছে যে পেমেন্ট গেটওয়েতে কিছু রেস্ট্রিকশন আছে। সো এই রেস্ট্রিকশনের কারণেও আমরা যেটা হচ্ছে যে কিনতে পারছি না, অথবা যদি কিনতেও পারি বাংলাদেশ থেকে প্রচুর ডলার বা টাকা পয়সা চলে যাচ্ছে। তো এই কাজটা যদি আমরা ঠেকাতে চাই, মানে আসলে আমরা দেশের টাকা দেশেই যদি রাখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজস্ব প্রোডাক্ট বানাতে হবে, নিজস্ব সফটওয়্যার বানাতে হবে। সো বাইরে যে সকল সফটওয়্যার গুলো আমরা দেখছি, ওই সফটওয়্যার গুলো যে আমরা নিজেরা বাংলাদেশে তৈরি করতে পারবো না তা কিন্তু না। আমরাই, এই আমার মতো বা তোমার মতো যারা আছে, এরাই আজ 4-5 বছর পরেই দেখা যাবে যে আজকে যারা এইচএসসি তে আছে তারাই আমেরিকায় যাবে, তারাই চায়নায় যাবে, রাশিয়ায় যাবে, এবং ওখানে যে ওইখানকার বড় বড় কোম্পানিগুলোতে জব করে এই প্রোডাক্ট গুলো কিন্তু বানাবে। তাহলে সেই একই জিনিস আমি বাংলাদেশে বসে কেন বানাতে পারবো না? এটা গতদিন আমরা এই শিক্ষকরা বসে আলাপ করছিলাম যে কিছুটা মন মানসিকতার ব্যাপার আছে, আবার আজকে যেমন নুরুল নবী স্যার এবং ইশতিয়াক স্যার বললেন যে কিছুটা এখানে আমাদের R&D তে যে ইনভেস্টমেন্টেরও কিছু অভাব আছে। তো এইখানে আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অভাব তো থাকবেই, অভাব আজীবন থাকবে, অভাবের আসলে কোনো শেষ হবে না। তো আমরা যদি যেটা করতে পারি যে আমাদের মন মানসিকতাটা যদি চেঞ্জ করতে পারি, আমরা যদি এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মন মানসিকতা চেঞ্জের বলতে আমি যেটা মিন করছি যে আমরা অভাবের মাঝখানেও আমরা যদি চাই যে আমরা ভালো কিছু বানাতে চাই, এই মানসিকতাটা যদি আমরা তৈরি করি, তাহলে এই অভাবের ভিতরেও কিন্তু ভালো ভালো কিছু তৈরি করা যাবে। যার চমৎকার উদাহরণ একটু আগে নুরুল নবী স্যার দিয়ে গেলেন, যে আমাদের এখানে এই এত অপ্রতুলতার মধ্যেও, সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু একজন যেটা করেছেন যে হচ্ছে যে COVID-19 এর জন্য ইয়ে কিন্তু বানিয়েছেন বা বানানোর চেষ্টা করছেন ভ্যাকসিন। সো এখানেও কিন্তু করা সম্ভব, যদি আমরা নিজস্ব প্রোডাক্ট নিজেরা যদি তৈরি করতে পারি, তাহলে শুধুমাত্র যেটা হবে যে আমাদের এখানে যে এই যে টাকা পয়সা নিয়ে আমরা যে ঝামেলাগুলো বলছি, এই ঝামেলাগুলো হবে না। বাট তার সাথে আমি একটা জিনিস লিঙ্ক করে দিয়েছি, ব্রেইন ড্রেন একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের এখান থেকে ভালো যে ছেলে মেয়েগুলো, ভালো স্টুডেন্ট যেগুলো আছে, তারা বাইরে, দেশের বাইরে চলে যাচ্ছে। এখন এটা ডিম আগে না মুরগি আগের মতো একটা সমস্যা হয়ে গেছে, যে ওদের জন্য আমরা ভালো কিছু এখানে পরিস্থিতি তৈরি করব, তাহলে ওরা থাকবে, নাকি ওরা এসে নিজেরা এখানে ভালো কিছু করবে। তা আমাকে যদি জিজ্ঞাসা করেন, বা আমি এখানে যারা আছেন, নুরুল নবী স্যার, আমি বা ইশতিয়াক স্যার, আমরা সবাই কিন্তু বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও, বাইরে সেটেল হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি। দেশে কিছু করা যায় কিনা, হয়তো ভালো কিছু করতে পারিনি, বাট আমরা কিন্তু দেশে আসার চেষ্টা করেছি। তো এরকম যদি সবাই যদি দেশে আসার চেষ্টা করে, সবাই যদি নাও করে, একটা বেশ বড় সড় একটা অ্যামাউন্ট যদি দেশে আসার চেষ্টা করে, দেশে এসে যদি কাজ করে, যেই ফিল্ডই হোক না কেন, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অথবা বায়োলজিক্যাল ফাইল, লাইফ সায়েন্স হোক, অথবা আইটি হোক, আমার মনে হয় যে আমরা কেপেবল, আমরা ভালো কিছু করতে পারবো। আবরার। ধন্যবাদ স্যার। টিচার স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা রিসেন্ট সময়ে দেখতে পেয়েছি যে সকল তরুণ আছে, এরা হচ্ছে শিক্ষকতাকে ক্যারিয়ার প্ল্যানিং এ একদম নিচের সারির দিকে রাখছে। তো এর জন্য ফিউচার জেনারেশন কিরকম ক্ষতির সম্মুখীন হতে পারে, আর এটির উত্তরণের উপায় কি স্যার? ধন্যবাদ আপনারা আমাকে। স্যাররা খুব সুন্দর সুন্দর কথা বলছেন। আসলে বিষয়টা হচ্ছে যে শিক্ষকতা পেশাটা একটা প্যাশন, অবশ্যই প্যাশন। তাকে শখ করে আসতে হবে, এবং যিনি শখ করে আসবেন তিনি ভালো করবেন, তার প্যাশন আছে বলে। আবার যারা ইচ্ছা পোষণ করেন না, কোনোভাবে হয়তো জীবিকার জন্য কিছু পাচ্ছেন না, কোনোভাবে টিচিং প্রফেশনে চলে এসছে, বা কিংবা বিশেষ কথা ধরি, মার্কের জন্য অনেক সময় ক্যাটাগরি দেওয়া থাকে, টিচিংটা হয়তো 2-3 নাম্বারে থাকে, আর টিচিং নাম্বারে চলে আসে, কাজের টিচার হয়েছি, কাজ করি, যেভাবে হোক না কেন। তো
তো আসলে আমি যেটা মনে করি আমাদের এই প্রফেশনটাতে মেধাবীদের আসা অনেক অনেক প্রয়োজন, অবশ্যই অনেক অনেক মেধাবীদের আসা প্রয়োজন। কারণ হচ্ছে শিক্ষকরা আসলে কিছু দিতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টরা সেগুলিকে নিয়ে মনে ধারণ করে, মাথায় ধারণ করে, স্বপ্ন দেখায়, সবকিছু নিয়ে সে তার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে তৈরি করে। আসলে আমরা এই ক্ষেত্রে যদি ভালো ভালো মেধাবী ছেলেদের বা মেয়েদেরকে পাই, তাহলে কিন্তু আলটিমেটলি পুরো জাতিটাই কিন্তু সমৃদ্ধ হবে। আর আমার কথা বলে আমি হয়তো চেয়েছিলাম আমি শিক্ষক হতে, সেই জন্য এসেছি। কিন্তু এই চাওয়াটার মধ্যে যেটা হচ্ছে যে আসলে কি আমি সেরকম মেধা সম্পন্ন কিনা একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু সেটা বললাম যে ভালোবাসাটা যদি থাকে, কাজের প্রতি যদি মোহটা থাকে, তাহলে কিন্তু দেখা যাবে ওখান থেকেই সে তার জায়গাটাকে তৈরি করতে পেরেছে বা পারবে। তো আমি মনে করি যে বাংলাদেশে যেটা হয় কি আসলে প্রেক্ষিত আসলে সবকিছু মিলে, সামাজিক আর্থসামাজিক সবকিছু মিলিয়ে আসলে সবাই দেখে আসলে। এই কারণে হয় কি জীবিকা আগে নাকি আমার প্যাশন আগে, এটা আসলে সবসময় একটা কি বলে দ্বন্দ্ব থেকেই যাবে। আমি কি আসলে বাঁচার জন্যই পড়াশোনা করছি, নাকি আমি এই পড়াশোনাটাকে নিয়ে পরবর্তীতে বাঁচবো। আসলে এটা আসলে আমাদের আমাদের জন্য আসলে আমি মনে করি একটা আসলে কঠিন একটা বিষয়, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কঠিন বিষয় যে আসলে কি হবে। যেমন আমাদের কলেজ যারা আমি কম দেখেছি, আমাদের কলেজে একেবারে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, যারা র্যাঙ্কে প্রথম দিকে, তাদের অধিকাংশ কিন্তু আসলে চায় না যে শিক্ষক হতে। অনেকের যেটা হয় দেখেছি আমরা যে যারা রেজাল্ট ভালো করে পরবর্তীতে গিয়ে ইউনিভার্সিটিতে টিচিং একটা প্রফেশনের জন্য তার একটা কল পায় বা একটা সুযোগ আসে, তখন তারা চলে যায়। কিন্তু অনেকে আবার দেখা যায় যে না, চান্স পেয়ে অনেকে টিচার টিচিং প্রফেশনে আসলে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই এদেরকে যদি ধরে রাখা যায় কোনোভাবে, মেধাবীদের একটু আকৃষ্ট করা যায়, তাহলে কিন্তু সব দিক থেকে আমরা একটা ভালো একটা পরিবেশ, ভালো একটা শিক্ষার পরিবেশ, ভালো একটা সামাজিক পরিবেশ আমরা তৈরি করতে পারবো। আমার মনে হচ্ছে যে এই স্কোপটা আসলে আবারও সে একই প্রশ্ন সাকিব যেটা বলে গেল যে স্কোপটা আসলে কে তৈরি করবে, আমি তৈরি করে দেব নাকি আমাকে তৈরি করে দেবে। এখানে প্রশ্নটা থেকে আছে। আর একটা প্রশ্ন হচ্ছে জীবিকার প্রশ্নটা বড় একটা কোশ্চেন মার্ক। এখানে জীবিকা একটা বড় একটা কোশ্চেন মার্ক। আমি কিসে ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো, কারণ সমাজ যেভাবে চেঞ্জ হচ্ছে, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যেভাবে আসলে আমাদের দেশের ক্ষেত্রে যেভাবে এই ডিমার্কেশন হচ্ছে, সেটা খুব আমাদের জন্য কষ্টকর। তো সেই কারণ হচ্ছে যে আসলে এখানে ফাইট করা, সার্ভাইভ করার জন্য সেটা একটা বড় বিষয়, দেখতে হয় সবাইকে, অনেক কিছু দেখতে হয়, পরিবার দেখতে হয়। তো আমার মনে হচ্ছে এই দ্বন্দ্বটা থেকেই যাবে। কিভাবে নিরসন করা যায় চিন্তার বিষয়। তবে আমি চাই মেধাবী যারা আছে তারা যেন প্যাশন নিয়ে, হ্যাঁ আমি পড়তে চাই, আমি ভালো শিক্ষক হতে চাই, আমি আমার ছেলেদেরকে আমি আমার আমি আমার ধ্যান ধারণা আমার 10 জন ছেলের মাঝে, 10 জন মেয়ের মাঝে ছড়িয়ে দিতে চাই। এই প্যাশনটা যেন নিয়ে আমাদের মেধাবীরা এগিয়ে আসে। ধন্যবাদ আপনার। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ডন স্যার আপনার কাছে আসবো। স্যার এতক্ষণ আমরা অনেক কথাই শুনলাম প্যাশন, স্কিল এইসব নিয়ে। তো আমরা অনেক সময় দেখতে পাই যে হচ্ছে কারো কোনো একটা কাজে প্যাশন আছে কিন্তু স্কিল নেই, আবার উল্টাটাও দেখা যায় যে হচ্ছে স্কিল আছে কিন্তু ওই কাজে হয়তো বা তার প্যাশন নেই। তো প্যাশন আর স্কিল এই দুইটাকে আসলে এই দুইটার কম্বিনেশন কিভাবে সম্ভব? স্যার আপনার মাইকটা একটু কাইন্ডলি আনমিউট করে দিতে হবে। আবরারকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। কিন্তু প্রশ্নটা এবার আগের চেয়ে অনেক অনেক বলতে হবে কঠিন বা জটিল। প্যাশন এবং স্কিল, ব্যাপারটা আসলে এরকম। যদি আমি স্কিলের বিষয়টাকে প্রথমে মনোযোগ দেই, যে আমি বেশ ভালো পড়াশোনা করেছি, আমি আমার পড়াশোনার মাধ্যমে একটা বিশেষ ক্ষেত্রে আমি ভালো একটা স্কিল অর্জন করেছি। কিন্তু আমি যেই জায়গাতে জব পেয়েছি বা আমার কর্মক্ষেত্র যেই সেক্টরটাই এসেছে, দেখা যাচ্ছে যে সেই সেক্টরে আমি ওইভাবে প্যাশন পাচ্ছি না। এতে আলটিমেটলি যেটা হবে যে আমার স্কিলটাকে আমি সম্পূর্ণরূপে হচ্ছে তখন কাজে লাগাতে পারবো না। যার ফলে দেখা যাবে আমি যে জব সেক্টরে নিজেকে নিয়োজিত করেছি, সেখানেও দেখা যাবে যে খুব ভালো বা খুব আউটস্ট্যান্ডিং বা আমি যেরকম চাই সেরকম রেজাল্ট কিন্তু আমি তখন আর নিয়ে আসতে পারবো না। তো ওই যে আমি প্রথমবার যখন বলেছিলাম যে আমাদের আসলে চয়েসের জায়গাটা, পছন্দের জায়গাটা একটু লম্বা করতে হবে, লিস্টটা একটু লম্বা রাখা উচিত। যে আমি ঠিক আছে, আমি এই জিনিসটা ভালো পারি,
কিন্তু আমি যদি এরকম না হই, এরকমও একটা জব পাই, তাহলেও যেন আমি চেষ্টা করি আমার 100%টা দেওয়ার জন্য। এবং যখন আমি 100% দিয়ে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো, প্রথমে হয়তো ওই ক্ষেত্রে আমার প্যাশনটা না থাকলেও রেজাল্টটা ভালো হওয়া দেখে একটু একটু করে কিন্তু আমার ভালো লাগাটা গ্রো করতে থাকবে। এবং একটা সময় দেখা যাবে ওই ভালো লাগা থেকে একটা সময় আমি প্যাশনে পৌঁছে যেতে পারবো, বা ওইটাই হয়তো আমার একটা প্যাশন হয়ে যাবে। আমি এটাকে যদি একটুখানি এভাবে বলি যে আমি আহ, এরকম হতে পারে যে আমি খুব ভালো কেমিস্ট্রি আমি খুব ভালো পড়াশোনা করেছি, কিন্তু আমি যখন ক্লাস করতে শুরু করলাম, দেখা গেল যে আমি যেভাবে ক্লাসটা করতে চাই, আমি যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে চাই, আমি মনে হচ্ছে ওইভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে পারছি না। কোনো কারণে আমার ক্লাসটা হয়তো আমার কাছেই মনে হচ্ছে আমি যথেষ্ট ভালো ক্লাস নিতে পারছি না। তো একটা সময় দেখা যাবে যে আমি যদি ফিল করেছি না আমি আর ক্লাসটা ভালোভাবে নিতে পারবো না, আমার আর ভালো লাগছে না, তাহলে দেখা যাবে আমি আসলেই আর একটা সময় ভালো শিক্ষক হয়ে উঠতে পারবো না। কিন্তু যদি আমি এভাবে চিন্তা করি যে না, আমার হয়তো আজকের ক্লাসটা ভালো হয়নি, কোথায় আমার কম ছিল, আমি যদি পরদিন সেটাকে মেকআপ করার চেষ্টা করি, এবং যদি আমি ফিল করি যে না পরের দিনের ক্লাসটা আমার ভালো হয়েছে, তখন কিন্তু আমার একটুখানি ভালো লাগা বা একটুখানি প্যাশন তৈরি হবে। পরের দিন হয়তো আমি আরেকটু ভালো করার চেষ্টা করবো, এবং করতে করতে একটা সময় কিন্তু আমার স্কিল এবং প্যাশন একটা প্যারালাল ওয়েতে চলতে শুরু করবে। তো এটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয়টা হতে পারে এরকম যে দেখা গেছে যে আমি একটা কাজ খুব ভালো পারি না, কিন্তু আমি কোনো কারণে এই কাজটা করতে অনেক পছন্দ করি, এবং একটা সময় দেখা গেল যে আমি আমার পছন্দের জব সেক্টরটাও পেয়ে গেছি, কিন্তু আমি জানি যে আমি এই জায়গাটায় আমি অতটা ভালো না। তো তখন যদি এরকম হয় যে আমি চেষ্টা করি যেটা আমি হয়তো অতীতে যেই স্কিলটা আমি ডেভেলপ করতে পারিনি, আমার পারিপার্শ্বে যারা আছে জব সেক্টরে তারা কিভাবে তাদের ওই স্কিলটাকে তারা ডেভেলপ করেছে, আমার পারিপার্শ্বে যারা আছে, আমার কলিগস আছে, আমার হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বা আমার সাথে বা আহ, আমার যে ডিপার্টমেন্ট তার নিচে যারা কাজ করছে, তাদের সবার সাথে যদি আমি একটুখানি কমিউনিকেট করে তাদের কাছ থেকেও প্রতিদিন একটু একটু করে শিখতে শিখতে দেখা যাবে কি আমার স্কিলের জায়গাটা কিন্তু তখন আমি যথেষ্ট ভালো করে নিয়ে আসতে পারবো। তো আসলে কিন্তু শেখার আমার কাছে মনে হয় শেষ নাই। সো আলটিমেটলি কিন্তু তখন ওই যে মূল বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে আমাদের চেষ্টার জায়গাটা আসলে থাকা উচিত। অনেক সময় আমার স্কিল থাকে, আমি প্যাশন পাই না, কিন্তু আমার যদি চেষ্টা থাকে যে না আমি এই জায়গাটাতেই আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো, এক সময় আমার যে প্যাশনটা ছিল না, আমি একটা সময় দেখবো যে এটাই আমার সবচেয়ে বড় প্যাশনে পরিণত হয়েছে। অন্যদিকে আমি যদি এরকম হয় যে না আমার প্যাশন আছে কিন্তু আমার স্কিলটা আমি ডেভেলপ করতে পারিনি কোনো কারণে, কিন্তু আমার কাছে মনে হয় হয়তো আমি যেটা অতীতে করতে পারিনি গত 5 বছরে, হয়তো আমি সামনের 3 বছর যদি কঠোর পরিশ্রম করি বা 4 বছর কঠোর পরিশ্রম করি, অথবা হয়তো আমি আরো বেশি সময় ধরে যদি পরিশ্রম করি, লেগে থাকি, একটা সময় না একটা সময় আমি কিন্তু আসলে জয়ী হবই। সো আসলে চেষ্টা যদি আমি করতে পারি, হার্ডওয়ার্ক করতে পারি, এবং সাথে যদি আমার পছন্দটা থাকে, আহ, তাহলেই কিন্তু একটা সময় দেখা যায় যে আমি আমার যে গোল আছে সেই গোলটাতে পৌঁছাতে পারবো। তো আমার কাছে মনে হয় যে আসলে চেষ্টার বিকল্প নাই উভয় ক্ষেত্রে, প্যাশন এবং স্কিল একটা প্যারালাল জায়গায় আনার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইসতিয়াক স্যার, আপনার কাছে আসবো। একই সাথে আমি দুইটি দিক থেকে প্রশ্নটি রাখবো। আমরা দেখতে পারি যে হচ্ছে দেশের যে সকল মেগা প্রজেক্ট আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ফরেন ইঞ্জিনিয়ারদেরকে ইনক্লুড করা হয়। আবার অন দি আদার সাইড আমরা রিসেন্টলি কিছু কাজ দেখেছি, যেমন রূপপুরে হচ্ছে রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে দেশীয় ইঞ্জিনিয়ারদেরকেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে। তো এভাবে দেশীয় ইঞ্জিনিয়ারদেরকে আসলে আরো কিভাবে ইনক্লুড করা যায় যাতে করে হচ্ছে ইয়াং জেনারেশন গুলো এই কাজগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারে? সরি। ধন্যবাদ আপনার। যেমন এই যে তুমি রূপপুরের কথা বললে, রূপপুরে অবশ্যই রাশিয়ান ইঞ্জিনিয়াররাও আছে, তবে এটা যেহেতু একটা নতুন টেকনোলজি এবং আমাদের দেশে আমরা কখনো এটা হ্যান্ডেল করি নাই এবং খুব সিকিউর জিনিস, তো এটা জানতে গেলে পরে তারা আসছে এবং তারা এসে ইঞ্জিনিয়ারদের শিখিয়ে দিয়ে যাচ্ছে। এই শিখিয়ে দিয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপে এবং এরপরে এই আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার, যে দেশের ফিজিক্স, দেশের কেমিস্ট, দেশের সায়েন্টিস্ট, তারা যেভাবে যে নলেজ গুলো পাচ্ছে রাশিয়া থেকে বা ইন্ডিয়া থেকে এই নলেজ গুলো অ্যাপ্লাই করে তারাই চালাবে, সেইভাবে করেই আমাদের এই প্রোটোকল তৈরি করা হয়েছে। এবং এই শুধু রূপ করেই না, এরপরে আরেকটা পাওয়ার প্ল্যান্ট হবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এইভাবে করে চলবে। তো এই ধরনের যেমন আমাদের যে ফ্লাইওভার গুলো হয় বা এই যে এখন মেট্রো রেল হচ্ছে, হ্যাঁ, আশা করি যে মেট্রো রেলে আমরা দেখি মাঝে মাঝে জাপানিজ যে ইঞ্জিনিয়ার তারা আসে, তারা কনসালটেন্সি করে এবং কনসালটেন্সি করে তারা শিখিয়ে দিয়ে যায়। এবং আমরা আশা করি যে ভবিষ্যতে
যারা করবেন ভবিষ্যতে নতুন করে যখন আবার নেক্সট আরেকটা লাইন হবে, এবং তখন এই যে নলেজটা আমাদের যে লোকাল ইঞ্জিনিয়াররা, লোকাল সায়েন্টিস্টরা যে নলেজটা পেলো সেই নলেজ অ্যাপ্লাই করবে। এবং যে রূপপুরে যেরকম হচ্ছে ওখানেও হয়তো সেরকম হয়। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা যেহেতু অত জানি না, এই যে এই সিভিল ওয়ার্কের বা এই ধরনের, আমি ওই বিষয়ে খুব একটা বলতে পারবো না, কিন্তু মানে বাস্তবে কি হচ্ছে সেই বিষয়টা হয়তো সেভাবে কারেন্ট নলেজ। কিন্তু আমার মনে হয় যে এই ডিজাইন গুলো, হ্যাঁ, যে এরা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তারা করছে এখন। এবং আমি জানি যে যেমন কয়েকটা প্রজেক্টের সাথে আমি ইনভলভ আছি, যেমন বাংলাদেশে যে এই নব থিয়েটার রয়েছে, হ্যাঁ, নব থিয়েটার যেখানে, হ্যাঁ, যেটা প্ল্যানেটেরিয়ামটা এখন কিন্তু ঢাকাতে আছে, এর সাথে সাথে বরিশাল, তারপরে প্রতিটা বিভাগীয় শহরে একটা করে হচ্ছে। এবং এদের যে আর্কিটেকচারাল ডিজাইন এবং সেখানে প্ল্যানেটেরিয়ামের যেই থাকবে, হ্যাঁ, যে কি কি ইনস্ট্রুমেন্ট থাকবে, এগুলো কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাংলাদেশি যে যারা কনসালটেন্সি আছে বিদেশি, কিন্তু বাংলাদেশি তারাই কিন্তু এই ডিজাইন ইয়েটা করছে। প্রথমে একজন এসছে, প্রথমটা তারা এসছে, তারা শিখিয়ে দিয়ে গেছে, এখন বাংলাদেশিরা করছে। তারপরে বাংলাদেশে প্রথম একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি হবে, হ্যাঁ, এটার প্ল্যান হচ্ছে। এবং এখানেও বাংলাদেশিরাই কিন্তু ডিজাইন করছে, যাদের যতটুকু নলেজ আছে, বাংলাদেশে যারা বিদেশে আছে তাদের কাছ থেকে জেনে, হ্যাঁ, এই যে প্ল্যান প্রোগ্রাম। এবং আমার মনে হয় যে এই জিনিসটা যে খুব একটা সত্যি না, নতুন প্রথম যখন শুরু হয় তখন কনসালটেন্সি আসে, বিদেশি ইঞ্জিনিয়াররা আসে, তারা শিখিয়ে দেয়, এবং বাংলাদেশে এই নলেজটা যারা নেয় এই নলেজটা নিয়ে পরে অ্যাপ্লাই করে, এবং পরে নতুন নতুন প্রোগ্রাম হয়। তো ভবিষ্যতে আরো ওই ধরনের বড় বড় প্রজেক্ট হবে, বাংলাদেশিরা আরো ইনভলভ হবে এবং তারা সলভ করবে। আমার ব্যক্তিগত অভিমত সেটা। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, ওই যে শিক্ষকতার বিষয়ে একটা প্রশ্ন ছিল তিতাসের কাছে। আসলে শিক্ষকতাটা মানে এত ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি তো মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বেশ কয়েকটা দেশে ছিলাম, এবং সেই দেশে এই যে প্রাইমারি স্কুলের টিচার এবং তাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয়, যেমন কোরিয়াতে, হ্যাঁ, যে তারা মানে সবাই সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং তারা তাদের যে স্যালারি স্ট্রাকচার, হ্যাঁ, যে মানে সবচেয়ে বেশি স্যালারি তারা পায়, এবং তাদের একটা ট্রেনিং দিতে হয় ছোট বাচ্চাদের কিভাবে পড়াতে হবে, যাতে করে ছোট বাচ্চাদের এই নলেজটা গ্যাদার করতে পারে, ছোট বাচ্চাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম তৈরি করা, হ্যাঁ, তাদের মধ্যে প্রশ্ন তৈরি করা, প্রশ্ন করা, যে এই ব্যাপারগুলো মেমোরাইজেশনটাকে যাতে মুখস্থ না করে, অ্যাপ্লাই করতে পারে, এই ধরনের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের বাংলাদেশ সরকারের এই বিষয়টা চিন্তা করা উচিত যে এই যে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল এবং এই যে শিক্ষকরা আছে তাদের যে স্যালারি স্ট্রাকচার এবং তাদের যে ট্রেনিং, এই বিষয়টা যদি আরেকটু ভালো করা যায়, ভালো করলে পরে আমাদের এইটাই আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই যে যে প্রাইমারি স্কুলের যে বাচ্চারা তারা শিখে আসলো এবং তারাই তখন এই এটা অ্যাপ্লাই করবে, এই নলেজটা অ্যাপ্লাই করবে, মুখস্থ করে শিখবে। হ্যাঁ, তাহলে এই স্যালারি স্ট্রাকচারটা হলে পরে তখন মেধাবীরা যাবে, এবং মেধাবীরা গেলে পরে এইটার যে ফল, এটা আমরা 10 বছর, 12 বছর, 15 বছর পরে এই ফলটা আমরা দেখতে পাবো। এইটা যেমন আমরা কোরিয়া, সাউথ কোরিয়া, হ্যাঁ, যে আমাদের যে 1960s-এ, হ্যাঁ, বা 1960s-এর দিকে এই বাংলাদেশের থেকে সাউথ কোরিয়ার অবস্থা কিন্তু খারাপ ছিল ইকোনমিক্যালি। একমাত্র এই সায়েন্টিফিক এডুকেশন, এই এডুকেশন দিয়ে তারা এখন কোথায় উঠে গেছে। হ্যাঁ, ভিয়েতনাম এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। ভিয়েতনাম একদম যুদ্ধ বিধ্বস্ত ছিল, কিন্তু সেখান থেকে এখন কোথায় উঠে যাচ্ছে, বিকজ অফ দিস এডুকেশন। আমাদের আশা করি যে বাংলাদেশের সরকার সেই বিষয়ে নজর দিবে, তাহলে এডুকেশনে ভালো ভালো ছাত্ররা আসবে, ইন্টারেস্ট নিয়ে আসবে। হ্যাঁ, এবং ছাত্রদেরকে এই যে আমি যে পড়াই, এবং ফিজিক্সের একটা বেসিক প্রিন্সিপাল, বেসিক ইয়ে, এই জিনিসটা যখন একটা ছাত্র বুঝতে পারে, এবং বুঝার পরে সে যখন ওর মুখভঙ্গি থেকে বুঝতে পারলাম যে আমি হেল্প করলাম, এই হেল্প আমি বুঝিয়ে দিলাম, এবং সেই ব্যাপারটা বুঝলো যে হ্যাঁ, এই এই যে একটা তার মুখভঙ্গি, এইটা দেখলে পরে আমার যে কি আনন্দ হয়, এই আনন্দ তার কোথাও পাওয়া যাবে না। সেই কারণে আমি শিক্ষক। তো ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। নুরনবী স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করব। আমরা প্রায় সময় দেখতে পাই যে শিক্ষা জীবনে পঠিত বিষয় ও ক্যারিয়ার সম্পূর্ণ ভিন্ন হয়। তো এই অসঙ্গতির কারণ কি? তারা কি মেধার থেকে জীবিকার দিকে বেশি ধাবমান হচ্ছে? এটা আসলে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বিষয়টা একটু জটিল, এই কারণে যে ওই যে বলেছি যে মানে ছোটবেলায় খুব কম মানে সীমিত সুযোগগুলিকে আমাদের মাথায় ঢুকানো হয়। হ্যাঁ, সীমিত সুযোগ, যে ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এরকম খুব সীমিত সুযোগ ঢুকানো হয়। তো মানে অপশন গুলি আর কি। এবং এইভাবে যখন একটা ছেলে বা মেয়ে বড় হতে থাকে, তখন সে যখন অন্য বিষয়ে যায়, সেই অন্য বিষয়ে যাওয়ার ফলে তার তখন আর ভালো লাগে না। তার পরিবারের কাছেও সে একটু প্রথম দিকে আর কি গ্রহণযোগ্যতা তার কমে যায়, যে এত কষ্ট করে তোমাকে মানুষ করলাম, এত দূর নিয়ে আসলাম, কিন্তু তুমি তো আমাদের আশার যে প্রতিফলন হবে সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। তো এর ফলে তার হয় কি, তার কনফিডেন্স লেভেলটা একটু কমে যায়। কনফিডেন্স লেভেলটা কমে যাওয়াতে তার কিন্তু ওই পার্টিকুলার বিষয়ে একটা অনীহা চলে আসে। এটা একটা ব্যাপার। আরেকটা কিন্তু যে এটা যেমন আমি বলছি, এটা বলার পাশাপাশি কিন্তু আমি যখন ম্যাট্রিক পরীক্ষা পাশ করছি, ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পাশ করার পরে আমি যখন এইচএসসি তে উঠছি, এইচএসসি তে উঠার পরে বিভিন্ন জায়গা থেকে যখন আমার বন্ধু বান্ধবরা আসছে, বিভিন্ন মানে সামাজিক প্রেক্ষাপট থেকে, তাদের সাথে যখন আমার যোগাযোগ হচ্ছে, আমি কিন্তু বিভিন্ন জিনিসে এক্সপোজ হচ্ছি। হ্যাঁ, মানে বিভিন্ন মানুষের ব্যবহার বলি, আচার আচরণ বলি, কথাবার্তা বলি, তার মানে ছোটবেলার শিক্ষা থেকে, তার কি পরিবেশ থেকে উঠে এসেছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি কিন্তু মানে এক্সপোজ হচ্ছি, আমি নিজেকে এক্সপোজ করছি, এবং সেখান থেকে আমি কিছু জিনিস নিজের কাছে নিচ্ছি, শিখছি, আমার আমার আচার আচরণেও কিছু প্রতিফলিত হয়তো হয়। এখন ব্যাপার যেটা হলো যে এটা যেমন সত্যি, ঠিক একইভাবে কিন্তু আমাদের মানসিকতাটাও একটু আমাদেরকে চিন্তা করতে হবে। আমি যেটা বলছি যে আমি এইচএসসি তে উঠেছি, আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, এখন আমি আমার এইচএসসি পরীক্ষার এইচএসসির ফাইনাল এক্সাম আমি দিব। সুতরাং আমার কিন্তু মানে বুদ্ধিমত্তা আর ওই ছোটবেলার মতো নেই, যে আমি কি করব বা কি করব না, এটা কিন্তু আমার মধ্যে নেই। আমি এখন একটা পরিপক্ক, একটা তরুণ, হ্যাঁ, দেশের নাগরিক হওয়ার দিকে আমি যাচ্ছি। কিন্তু আমি একটা ভোটার আইডি কার্ড পাবো, আমার ভোটাধিকার হবে, এই লেভেলে আমি কিন্তু যাচ্ছি। তো ওইখানে আমার মানসিকতাটাও চিন্তা করতে হবে। আমি বলতে পারি, যেমন এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, ডাক্তারদের কথা আমি বাদ দিই, ইঞ্জিনিয়ার আমি হব। বুয়েটে যারা ভর্তি হয়, হ্যাঁ, আমি দেখেছি আমার বন্ধু বান্ধবরা বুয়েটে যখন ভর্তি হয়েছে, বুয়েটে ঢোকার সাথে সাথে তাদের হাতের বাউলের নিচে একটা জিআরইর বই আর একটা টোফেলের বই নিয়ে তারা ঢুকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যদি হলগুলিতে যাওয়া হয়, হ্যাঁ, হলগুলিতে গেলে আমরা দেখি কি, তাদের যে সাবজেক্টের যে বই, এই সাবজেক্টের বইয়ের চেয়ে কিভাবে বিসিএস এ চান্স পাবে, কিভাবে একটা ব্যাংকে চান্স পাবে, বা কিভাবে একটা সরকারি চাকরি পাওয়া যাবে, এর যে গাইড বই, এই গাইড বইয়ের স্তূপ বেশি। সুতরাং আমি বলতে চাই যে আমাদের মানসিকতার পরিবর্তনটা কিন্তু করতে হবে। যে আমি যদি ফার্স্ট ইয়ার থেকেই চিন্তা করি যে আমি জিআরই দিব, আমি টোফেল দিব, আমি সাবজেক্ট জিআরই দিব, এরপরে আমি আর এই দেশে থাকবো না, এই দেশ আমাকে কি দিয়েছে, এই দেশে আমার কিচ্ছু হবে না, এই মানসিকতার পরিবর্তনটা খুবই প্রয়োজন, এবং তোমাদেরকে এই মানসিকতার পরিবর্তন কিন্তু করতে হবে। এখন তোমাদের কাছে মানে যেটা দিয়ে শুরু হয়েছিল, যে আসলে তোমরা খুবই ভাগ্যবান যে মানে যতজনই আজকের এই প্রোগ্রামটা শুনছো, যে এই যে ক্যারিয়ার কাউন্সিলিং, আমাদের সময় কিন্তু এগুলি ছিল না, এবং এগুলি নিয়ে চিন্তাই করা হতো না। এবং প্রফেসর ইশতিয়াক বলেছেন যে বহির্বিশ্বে ক্যারিয়ার কাউন্সিলর নামে কিন্তু আলাদা পোস্ট আছে বিশ্ববিদ্যালয়গুলিতে, তাদের সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজি, যখন তাদের ভর্তি নেওয়া হয় তখন কিন্তু ক্যারিয়ার কাউন্সিলররা তাদেরকে কাউন্সিলিং করে, কাউন্সিলিং করে সাথে কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট থাকে, তাকে সেই পার্টিকুলার স্টুডেন্টকে বোঝার চেষ্টা করে, তার মানসিকতা বোঝার চেষ্টা করে, যে তার প্যাশনটা কোন দিকে।
আমি মানে এই বিষয়গুলি আমি আশা করি, যেহেতু এখন হয়তো বা এই লেভেলে শুরু হয়েছে, আমি আশা করব ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি, যে পাবলিক ইউনিভার্সিটি গুলি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলি আছে, প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং আছে, কারণ তাদের এটা বিজনেস, তারা বিজনেস হিসেবে দেখে। সুতরাং তারা যত বেশি নিজেদেরকে ফোকাস করতে পারবে, যত বেশি প্রচার করতে পারবে, তাদের তত প্রসার হবে, তাদের স্টুডেন্ট নাম্বার বাড়বে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলি আসলে এখনো আমরা এই প্র্যাকটিসটা শুরু করিনি, যদিও ছোট ছোট আকারে কিন্তু জব ফেয়ার হয়, হ্যাঁ জব ফেয়ার হয়। এখন ব্যাপার দেখেন আপনারা, এই বিষয়টা কিন্তু শুধুমাত্র এক পেশে হলে হবে না। আমাদের বাংলাদেশে কিন্তু এই যে আমরা বলছি যে, আমার বিভাগের ক্ষেত্রে বলি, আমার সাবজেক্টের ক্ষেত্রে বলি যে একটা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, যেখানে অনেক জবের অপরচুনিটি আছে। তাহলে এই জব ফেয়ার করতে হলে, এই গবেষণা করতে হলে শুধুমাত্র সরকারের কথা বললে হবে না। আমাদের যারা পাবলিক এন্টারপ্রেনার আছে, যারা উদ্যোক্তা আছে স্ব বিষয়ে, সেটা বায়োকেমিস্ট্রি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, মানে এই স্ব বিষয়ে যে সমস্ত উদ্যোক্তারা আছেন, তাদেরকেও কিন্তু একাডেমির প্রতি ফিরে তাকাতে হবে। শুধুমাত্র বিজনেসের কথা চিন্তা করলে হবে না। এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট, এটা সরকারকেও বুঝতে হবে, এটা আমাদের প্রাইভেট এন্টারপ্রেনারদেরকেও বুঝতে হবে। যে আমি যেটা প্রফেসর ইশতিয়াক বললেন, যে আমার প্রাইমারি শিক্ষকরা যদি বছরের বেশিরভাগ সময় রাস্তায় সংগ্রাম করে কাটায় যে আমাকে এমপিও ভুক্ত করতে হবে, আমার বেতন যথাসময়ে দিতে হবে, তাহলে ওই শিক্ষকটা আমার যে সন্তান, আমার যে ছোট ছোট ছাত্রছাত্রীদের, তাদেরকে কিভাবে গড়ে তুলবে, তাদের পিছনে কিভাবে সময় দিবে। সুতরাং এটা হলো একটা সমন্বিত প্রয়াস হতে হবে। শুধুমাত্র মানে এক পেশে প্রয়াস হলে এটা কোনোভাবেই সফল হবে না, এবং এটা করতে হলে সকলের সমন্বিত উদ্যোগ নিতে হবে। এবং আজকে যারা এই প্রোগ্রামটা শুনছো, তোমরা কিন্তু আর 4-5 বছর পরেই স্ব জায়গায় চলে যাবে, এবং যখন কেউ সরকারি চাকরি করবে, কেউ কর্পোরেট লেভেলে চাকরি করবে, কেউ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করবে, কেউ গবেষণায় নিজেকে মনোনিবেশ করবে, তোমরা তোমাদের ভয়েসটা রেইজ করবে। তোমরা তোমাদের আজকে আমরা যে কথাগুলি বলছি, যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করছি, সেই গুরুত্ব আরোপ যারা সরকারি চাকরি করবে তারা নীতি নির্ধারক মহলে যাবে, বা নীতি নির্ধারক যারা তাদের কাছাকাছি অনেক থাকবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট। এইটাতে ইনভেস্ট করলে ইন দ্য লং রান এই এডুকেশন আমাদেরকে যেই ফেরতটা দিবে, সেটা আসলে কয়েক গুণে ফেরত দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। সুতরাং মানে আমাদের সবার সমন্বিত প্রয়াস, এবং তোমাদের সবার কিন্তু মানসিক যে এখন যে চিন্তা ভাবনা আছে, মানসিক ভাবে আমরা যে জায়গায় আছি, সেই মানসিক চিন্তা ভাবনাটাকে আমাদের দেশে ব্যবহার করা যায়, দেশের কাজে লাগে, এরকম উপযোগী ভাবে আমাদের কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ স্যার। আমরাও সেই আশা রাখি যে আমাদের সকলের মেন্টালিটিতে। সাকিব স্যার, আপনার কাছে আমি ফিরে আসবো, যে সকলের জ্ঞাতার্থে বলে রাখি, সাকিব স্যার আপনার কাছে যে কোশ্চেনটি নিয়ে আসবো, যে হচ্ছে স্যার আপনি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে পরবর্তীতে দেশে ফিরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটি চালু করলেন। তো তিতাস স্যার যেভাবে বলছিলেন যে হচ্ছে স্কোপটা কি আসলে নিজেকেই তৈরি করতে হবে নাকি অন্য কেউ তৈরি করে দিবে, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে এটি কি মনে হয়? ধন্যবাদ আপনার। আসলে পথ কে তৈরি করবে, আসলে পথিক তৈরি করবে নাকি আসলে পথ পথিক তৈরি করবে, এই যে একটা ডিলেমা। আমার মনে হয় যেটাতে অপরচুনিটি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে কার কিরকম অপরচুনিটি আছে। আমি কথাটা আরেকটু পিছন থেকে শুরু করি। তিতাস স্যার একটু আগে শিক্ষকতা নিয়ে বলছিলেন যে হচ্ছে যে মেধাবীদের শিক্ষকতাতে আসা উচিত বা এরকম। সো বিইং এ টিচার, আমি প্রথম যেটা মনে করি হচ্ছে যে সৃষ্টিকর্তা সকলকেই কোনো না কোনো মেধা দিয়ে পাঠিয়েছে। এখন অ্যাপ্রোপ্রিয়েট মেধাটা আইডেন্টিফাই করে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যদি যেতে পারে তাহলে সে ফ্লাওয়ারিশ করবে, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, এবার আমরা ঠিক আছে সবাইকে হয়তো সমানভাবে পাঠালো না, যদি নাও পাঠায়, যেই ছেলেমেয়েগুলো বা ছেলেগুলো নটরডেমে চান্স পেলো, নটরডেমে আসলো, নটরডেম কলেজে যারা আসলো,
তারা তো অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে সমাজের অ্যাটলিস্ট তারা একটা মেধাবীদের মধ্যে একটা বড় জায়গা তারা দখল করে আছে। তো তাহলে এই যে নটরডেমে যারা আসলো সেখান থেকে যারা শিক্ষক হচ্ছে তারা তো আসলে অলরেডি মেধাবী। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যে কথা নিয়ে বলছিলাম যে প্রথমে ধরেই নিতে হবে যে আমি হয়তো কিছুই পাবো না। তো আমি কিছুই পাবো না, কিন্তু তার মানে যদি এমন হয় যে আমি কিছু করব না, তাহলে যেটা হবে যে এই যে কিছু না পাওয়াটা এটা আসলে একটা অজুহাত হিসাবে আমার সামনে আসবে। সো অজুহাত তো আসলে সেই দেবে যে হলো ভীরু। সো আমরা অজুহাত দিব না। আমার যেটা হচ্ছে যে ঠিক আছে আমার কিছু নাই, তো কিছু না থাকলে কি আমি চুপচাপ বসে থাকবো নাকি? আমার কিছু নাই, সেখান থেকেই আমাকে শুরু করতে হবে। আমি আমার বাবার সাথে যেটা হয়, আমার ধারণা আমাদের প্রত্যেকেরই বাবার সাথে একটা কনফ্লিক্ট হয়। মানে বাবারা সবসময় যেটা করেন যে তার ছেলের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন, তারপর বাবারা বোঝানোর চেষ্টা করেন যে হচ্ছে যে তারা অনেক পরিশ্রম করছেন, অনেক ছোট থেকে তারা অনেক বড় হয়েছেন, হয়ে তারপরে তারা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। তো এই ধরনের আমার বাবার সাথেও একটা হয়। তো আমার বাবাকে আমি যে জিনিসটা বলেছিলাম, যে আমার বাবাকে বলেছিলাম যে ঠিক আছে, আপনি খুব হয়তো গ্রাম থেকে এসেছেন, একটা ছোট জায়গা থেকে এসেছেন, ওখান থেকে আপনি ঢাকায় এখানে এস্টাবলিশড হয়েছেন। সো আজকে ঢাকায় যেখানে এস্টাবলিশ হয়েছেন, এখান থেকে আপনার গ্রামের ওই যে যেখান থেকে শুরু করেছিলেন ওইটা আপনার কাছে মনে হচ্ছে শূন্য। ঠিক তেমনি আমাকেও এতটা বড় হতে দেন, এতটা বড় হতে দেন যেখান থেকে আমি যখন আপনার এই জায়গাটা যেখান থেকে আপনি আমাকে শুরু করে দিলেন, আমাকে মানে আমার জন্য যে প্ল্যাটফর্মটা আপনি তৈরি করে দিলেন, এই জায়গাটা যেন শূন্য মনে হয়। মানে এই ধরনের আর কি একটা তর্ক বিতর্ক আমার বাবার সাথে প্রায়ই হয়। তো একই কথা, তো তার মানে কি, মানে তোমার সবসময়ই যেটা হবে যে অভাব যে জিনিসটা, এই জিনিসটা অভাবটা সবসময় থাকবে এবং হয়তো থাকতেই হবে। অভাবটা যদি না থাকে তাহলে আসলে সামনে হয়তো যাওয়া যাবে না। তো আমি মনে করি যেটা, এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, যে বেসিক্যালি পথ হয়তো থাকবে না, আমার পথে কি আসলে পথ তৈরি করতে হবে, এটা আমার বিতর্ক। যে আমি আমি আসলে আমার পথটা তৈরি করব। আমি এমন ভাবে পথটা তৈরি করব যে আমি যখন পথের শেষ মাথায় যাব, তখন আমি যখন পিছন ফিরে তাকাবো, তখন যেন আমি মনে করি বা আমি যেন বলতে পারি সবাইকে যে এই যে রাস্তাটা তুমি দেখছো, এই রাস্তাটা আসলে আমার তৈরি করে দেওয়া। এই রাস্তা দিয়ে যে লোকজন যে হাঁটছে, এটা আসলে আমার তৈরি করে দেওয়া। মানে আমার কাছে মনে হয় যে জীবনটা আসলে এরকম হওয়া উচিত। বাট ডেফিনেটলি অন্য যারা আছে তারা বিভিন্ন অন্য কোনো কিছু ভাবতে পারে। বাট আমার আমার অভিমত যেটা, সেটা হচ্ছে গিয়ে পথিকই পথ সৃষ্টি করুক না কেন। ঠিক তুমি যে পয়েন্টটা তুললা যে আসলে আমি অস্ট্রেলিয়া থেকে আসলে যখন বাংলাদেশে আসলাম, তো বাংলাদেশে আসার সময় আমার একটাই মনের ভিতরে একটাই মানে আশা ছিল যে আচ্ছা আমি দেশে ফিরছি, দেশে মেবি আমি কিছু একটা করতে পারবো, আমি কিছু একটা, আই ডোন্ট নো কি, বাট আমি কিছু একটা করব, এই আশা নিয়ে আসা। মানে অস্ট্রেলিয়াতে আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি ওখানে থাকি, আমি ওই কিছু একটা হয়তো আমি করতে পারবো না, বা ওই কিছু একটা যদি করিও ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি, অথবা ওই কিছু একটা যদি করিও আসলে কখনোই আমি প্রপার সম্মানটুকু পাবো না, আমি অলওয়েজ সেকেন্ড ক্লাস সিটিজেন হয়েই থাকবো। তো ওইখান থেকেই বাংলাদেশে আসার পরে যখন কিছু একটা করা, তো আমি বেসিক্যালি ছিলাম হলো কম্পিউটার সায়েন্সে টিচার ছিলাম, ওখানে 1 বছর আমি পড়িয়ে তারপরে আমি অস্ট্রেলিয়া চলে যাই। তো আসার পরে যখন আমি আইআইটি মানে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে যখন যাই, ইশতিয়াক স্যাররা খুব ভালো মতো জানবেন যে আইআইটি ছিল একটা গ্রিন ফিল্ডের মতো, এখানে আসলে কোনো কিছু ছিল না। প্রথম দিকে যেটা ছিল যে এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কম্পিউটিং এর হাব ছিল, কিন্তু যত সময় গেছে তখন আসলে কম্পিউটিংটা অনেক ডিস্ট্রিবিউটেড হয়েছে, প্রত্যেকের কম্পিউটার প্রত্যেকের টেবিলে চলে গেছে। সো এই কারণে আইআইটির উপরে মানুষের ডিপেন্ডেন্সিটা অনেকখানি কমে গিয়েছিল। তো তারপরও আমি কেন আইআইটিতে গেলাম, তার একমাত্র কারণ হচ্ছে আইআইটিতে আসলে পার্মানেন্ট পোস্ট ছিল। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা জানেন যে পার্মানেন্ট পোস্টটাতে আমি অ্যাভেল না করলে আমি আসলে বাইরে যেতে পারবো না, আমাকে 3 বছর আবার থেকে পোস্টটা পার্মানেন্ট করে তারপরে যেতে হবে। সো ওই কারণে আমার আইআইটিতে যাওয়া। তো আইআইটিতে যখন আমি পরে ফেরত আসলাম, তখন আমার কাছে মনে হলো যে এটা যেহেতু গ্রিন ফিল্ড, সো এইটা আমার জন্য অনেক বেশি অপরচুনিটি দিবে। কম্পিউটার সায়েন্স থেকে সরাসরি আমাকে বললো যে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে তারা ওখানে আমাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি বললাম যে না, আমি এখানে যাব না, এটা গ্রিন ফিল্ড, এখানেই আমি আসলে দেখবো যে এখান থেকে কোনো কিছু তৈরি করা যায় কিনা। তো ওই প্যাশন থেকে, মানে যে একটা নতুন কিছু করতে হবে, ওই প্যাশন থেকে তখন মনে হলো যে ওকে, কম্পিউটার সায়েন্স তো বাংলাদেশের সব জায়গায় আছে, তাহলে আসলে কি দরকার আমাদের জন্য,
তো আমরা যেটা দেখলাম যে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা কর্মমুখী একটা শিক্ষা দরকার। সায়েন্স ইজ গুড, সায়েন্স ইজ গুড, বাট সায়েন্সটা হচ্ছে গিয়ে মূলত হওয়া উচিত যেটা যে খুব জ্ঞানী এবং খুব অল্প কিছু লোকজনের জন্য হওয়া উচিত। আর ইঞ্জিনিয়ারিংটা আসলে ইঞ্জিনিয়ারিং করার জন্য, যদিও বাংলাদেশে বুয়েটে সব ভালো ভালো ছেলে মেয়েরা যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং করার জন্য খুব ভালো জ্ঞানী হওয়ার দরকার নাই। মোটামুটি এভারেজ টাইপের স্টুডেন্ট যারা আছে তাদের আসলে যেটা ইঞ্জিনিয়ারিং করা উচিত। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য প্রপার ইঞ্জিনিয়ারিংটা আগে দরকার, তারপরে আসলে সায়েন্স, এবং সায়েন্সের জন্য এত বেশি দরকার নাই। তো ওই চিন্তা থেকে বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ভার্সন যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওই জিনিসটা এখানে চালু করি। সো মানে জিনিসটা যেটা হচ্ছে যে মানে এর মানেই না যে এখানে রিসার্চ হয় না, ইঞ্জিনিয়ারিং এও রিসার্চ হয়, বুয়েটেও প্রচুর ভালো রিসার্চ হয়। তার মানে এরাও বুয়েটের ওরাও সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা আছে এরাও সায়েন্টিস্ট। তো আমরা আসলে দুইটাকে একটা মার্জ করে কিছু একটা করার চেষ্টা করেছি। তো এগেইন তোমার যে কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে এই যে নতুন কিছু করা, সো এই নতুন কিছু করাটার এটা হচ্ছে যে একটা প্যাশন। এইটার স্কিলের কথা ডন স্যার বলে দিয়েছেন যে বেসিক্যালি স্কিল এবং হচ্ছে গিয়ে প্যাশন, এই দুইটার যদি কম্বিনেশন যদি থাকে তাহলে আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যে আছি, এই যে আজকে নটরডেমের যে স্টুডেন্ট যারা আছে বা অন্যান্য যে ছাত্রছাত্রী যারা আছে বাংলাদেশে, যারা আমাদেরকে শুনছে, তাদের এবিলিটি আছে, তাদের ক্ষমতা আছে নতুন পথ তৈরি করার। আবরার। থ্যাংক ইউ স্যার। আমরা নটরডেম কলেজে যে সকল স্টুডেন্ট আছে আমরা অনেকেই হয়তো জানি না যে ডন স্যার দেশে পড়াশোনা শেষ করে বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করেছিল। তো স্যার আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতেন যে হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে স্টুডেন্টরা কি কি প্রসিডিউর ফলো করতে পারে এবং ঠিক কখন বিদেশে গেলে সবচেয়ে বেশি ফ্যাসিলিটেড হবে একটা স্টুডেন্ট। আপনাকে ধন্যবাদ। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ছাত্ররা আসলে ঠিক করা উচিত যে সে কখন আসলে পড়াশোনার ক্ষেত্রে দেশের বাইরে পড়াশোনার জন্য চেষ্টা করতে চায় বা যেতে চায়। তো অনেকেই চিন্তা করে যে তার কোনো একটা পছন্দের ইউনিভার্সিটি আছে দেশের বাইরে, সে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে। তো সে যদি আন্ডারগ্রেডে যেতে চায় তাহলে তাকে একভাবে প্ল্যান করতে হচ্ছে। কেউ যদি চিন্তা করে যে না, আমি দেশের কোন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি আমার পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি, তাহলে তখন তার প্রসিডিউরটা একটু ডিফারেন্ট হবে। তো এটা আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকেই ওইভাবে ঠিক করে নিতে হবে যে আমি আসলে কখন যেতে চাচ্ছি। তো যদি এরকম হয় যে আমাদের ছাত্ররা আমাদের এই এইচএসসির পরেই হচ্ছে তারা ঠিক করে যে সে দেশের বাইরে তার কোনো একটা ইউনিভার্সিটি পছন্দ হয়েছে, তো সে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, বা সে দেশের বাইরে অন্য কোনো একটা দেশের কোনো একটা ইউনিভার্সিটিতে সে পড়তে চায়, তাহলে ব্যাপারটা একটুখানি এরকম ভাবে চিন্তা করতে হয় এবং অনেকখানি আগে থেকেই তার প্ল্যানটা করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি চিন্তা করি যে না, আমি আমার অনার্স ক্লাসের জন্য বা আন্ডার গ্রাজুয়েশনের জন্য হচ্ছে আমি বিদেশে কোন একটা দেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, তাহলে প্রথমেই ঠিক করতে হবে আমি আসলে কোন দেশে পড়াশোনা করতে যেতে চাই। কারণ এটা যেটা হয় যে প্রতিটা দেশের ক্ষেত্রেই এটা কিছুটা ভিন্ন হয়, প্রসেসটা বা প্রসিডিওরটা বা ভর্তির যে প্রক্রিয়াটা আছে এটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। তাই প্রথমেই ঠিক করতে হচ্ছে যে আমি আসলে কোন দেশে গিয়ে আমি আমার পড়াশোনাটা করতে চাচ্ছি। তো সেখানে সে যাওয়ার চিন্তা করে যদি ঠিক করতে পারে ঠিক আছে আমি এই দেশে যেতে চাচ্ছি কারণ এই দেশের এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আমার অনেক পছন্দ বা আমি এই সাবজেক্টটা পছন্দ করছি, তো সেরকম করে সে কয়েকটা ইউনিভার্সিটি আসলে পছন্দ করা উচিত। কারণ ইউনিভার্সিটিগুলোতে আমাদের দেশের মতো করেই বেশ একটা ভালো কন্টেস্ট থাকে, ভর্তি যুদ্ধের একটা বিষয় সেখানেও আছে। তো এরকম করে তার একটা কমপক্ষে আমরা যেটা বলি যে 5টা ইউনিভার্সিটি তার ঠিক করা উচিত যে আমার পছন্দের সাবজেক্ট এই 5টি ইউনিভার্সিটিতে বেশ সুযোগ সুবিধা আছে, গবেষণার সুবিধা আছে, সেখানে আমি ভালো ফ্যাসিলিটি পাবো, সেরকম করে 5টি ইউনিভার্সিটি তার ঠিক করা উচিত। এবং এই ঠিক করার ক্ষেত্রে তাকে কিছু জিনিস খেয়াল রাখতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিটা কিরকম, যে আমি যে যেতে চাচ্ছি আমার যে অ্যাবিলিটি আছে বা আমার ফ্যামিলির যে অ্যাবিলিটি আছে এবং আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই সেখানকার যে খরচ, সেই খরচ বা টিউশন ফির মধ্যে কতটুকু ম্যাচ করছে, এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত দেখতে হয় যে তার ওই প্রিয় সাবজেক্টের সেই গবেষণার ফ্যাসিলিটি কত, সেখানে অন্যান্য ফ্যাসিলিটিটা কতটুকু আছে, এইসব বিষয় দেখতে হচ্ছে। এবং এর সাথে আরেকটা বিষয় এখানে কাজ করে যে আমি আমাদের দেশ থেকে যখন ওই দেশে যাচ্ছি একটা ব্যাপার থাকে, স্কিলের একটা ফ্যাক্ট আছে যে ল্যাঙ্গুয়েজের স্কিল, ইংলিশের স্কিলটা কিরকম।
সেটার জন্য দেখা যায় কিছু কিছু ইউনিভার্সিটি আছে বা কিছু কিছু দেশ আছে শুধুমাত্র আইএলস বা টোয়েফল এইরকম কিছু এক্সামের মার্কসকে চেয়ে থাকে, এবং সেটা কত, বেঞ্চ মার্কটা কত, এটা একটা জানার বিষয়। এবং এটার সাথে এসিটি এক্সাম দিতে হচ্ছে কিনা বা এসিটি ছাড়া অন্যান্য কোনো এক্সাম প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন পড়ে। এর সাথেও অনেক সময় যেটা দেখা যায় বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপর বেশ অনেক জোর দিয়ে থাকে। তো আমাদের কলেজের ছাত্ররা বা আমাদের দেশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কিন্তু বেশ ভালো স্কোপ আছে কলেজগুলোতে। এখন আমাদের দেশের প্রায় প্রতিটি কলেজেই দেখা যায় বিজ্ঞান উৎসব হয়ে থাকে, সায়েন্স ফেয়ার হয়, এবং এছাড়া আরো বিভিন্ন ফেয়ার হয়ে থাকে। সে সকল ফেয়ারে আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের বিভিন্ন ক্লাব আছে, সে সকল ক্লাবে আমরা অংশগ্রহণ করতে পারি। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম আছে, সেখানেও দেখা যায় আমরা নিজেরা ইনভলভ হই। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ভালো খেলোয়াড়, যারা ভালো খেলাধুলা করতে পারে, তাদের জন্য কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা থেকে থাকে। তো ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এই বিষয়গুলো খোঁজ নিতে হয় যে আমি আমার পড়াশোনার যে রেজাল্ট, আমার যে ইংলিশ স্কিল, আইএলস বা টোয়েফল, এগুলো ছাড়াও আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপরেও কি আমার ইউনিভার্সিটি কতটা জোর দিচ্ছে। এছাড়াও দেখা যায় অনেক সময় আছে আমাদের কলেজের গাইডেন্স ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বা শিক্ষক যারা আছেন তাদের কাছ থেকেও কিন্তু অনেক সময় রিকমেন্ডেশন চেয়ে থাকে। তো এই যে সবগুলো কাজ, এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় আমাদের প্রয়োজন পড়ে। তাই যদি কেউ চিন্তা করে থাকে যে আমি আন্ডার গ্রাজুয়েশনেই হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাই, তখন দেখা যায় কমপক্ষে 6 মাস বা 8 মাস বা অনেক সময় আমরা বলি যে 1 বছর আগে থেকেই তার প্ল্যানিংটা স্টার্ট করতে হয়। এবং এই ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় ভাবি যে আমার এইচএসসি এর রেজাল্ট দিয়েই আমি আমার অ্যাডমিশনটাকে কনফার্ম করতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কিন্তু সাফিসিয়েন্ট থাকে না। তখন দেখা যায় যে আমাদের এসএসসির রেজাল্ট, আমার কলেজের ফার্স্ট ইয়ারের রেজাল্ট এবং কলেজের যে টেস্টের রেজাল্ট, এই রেজাল্ট তিনটাও কিন্তু যথেষ্ট একটা ভ্যালু ক্যারি করে। ফলে আমাদের এই রেজাল্ট গুলোকেও কিন্তু যথেষ্ট ভালো একটা মার্কস তুলে নিয়ে আসতে হয়। এবং একই সাথে ওই যে ইউনিভার্সিটির যেই রিকোয়ার্ড আদার্স যেই বিষয়গুলো আছে সেগুলোকেও কিন্তু তখন খেয়াল করতে হয়। তো বেসিক যে ব্যাপারটা আছে, যদি কেউ আন্ডার গ্রাজুয়েশনে যেতে চায়, আমরা বলি কমপক্ষে 6 থেকে 8 মাস বা 1 বছর আগে থেকেই সে যেন প্ল্যান করে ফেলে এবং তার ওই ইউনিভার্সিটি গুলোকে সে যেন ভিজিট করে, তাদের ওয়েবসাইট গুলো ভিজিট করে, কি কি বিষয় প্রয়োজন, কোন কোন মার্কস গুলো প্রয়োজন, সবকিছু যেন সে একটা তালিকা তৈরি করে ফেলে এবং সেই তালিকা অনুযায়ী যেন সে নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করতে থাকে। একইভাবে যদি কেউ পোস্ট গ্রাজুয়েশনে যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই টাইপের কিছু প্রসিডিওর ফলো করতে হয়। এবং তখনও আমরা বলি যে আমার শুধু ফাইনাল ইয়ারের রেজাল্টটাই কিন্তু তখন সবকিছু না, এর সাথে আমাকে হয়তো আইএলস দিতে হবে, টোয়েফল দিতে হবে, জিআরই করতে হতে পারে। এরকম অনেকগুলো বিষয় কিন্তু তখন আমাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। এবং এটা তখন দেখা যায় যে আমরা বলি যে থার্ড ইয়ার থেকেই যেন আস্তে আস্তে প্র্যাকটিসটা শুরু করে, ফোর্থ ইয়ারে যেন প্র্যাকটিসটারও বাড়িয়ে দেয় এবং ফাইনাল ইয়ারের পরেই যেন সে আস্তে আস্তে তার যোগাযোগগুলো শুরু করে। এবং সে সকল ক্ষেত্রে কিন্তু একজন টিচার বা 2জন টিচার বা 3জন টিচারের একটা সংস্পর্শে থাকার একটা বিষয় থাকে, যেন টিচার আমাকে জেনে বুঝে একটা ভালো রিকমেন্ডেশন দিতে পারে। তো এই বিষয়গুলোকে হচ্ছে তখন গুছিয়ে নিয়ে আসা যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের জন্য দেখা যায় যে কলেজ বা ইউনিভার্সিটির যে স্যাররা আছেন তাদের সাথেও যেন আমি কন্ট্যাক্ট গুলো করি এবং দেশের বাইরে পড়াশোনার বিষয়ে যেন আমরা তাদের কাছ থেকে কিছু আইডিয়া শেয়ার করতে পারি। আর সবশেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রতিটা কলেজ বা প্রতিটা ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমাদের সিনিয়র যারা আছেন তারা অনেকেই দেশের বাইরে পড়াশোনা করেছেন, তাদের অনেকে ফিরে এসেছেন বা অনেকে হয়তো সেই সকল দেশে এখন জবে আছেন বা পড়াশোনা করছেন। তাদের সাথে যদি আমি সরাসরি যোগাযোগগুলো রাখতে পারি বা যোগাযোগটা করতে পারি, তাহলে কিন্তু আমি একদম বলা যায় কি বাস্তব অভিজ্ঞতা আমি কিন্তু তখন লাভ করছি। ফলে দেখা যাবে যে বিষয়গুলো আমি দেশে থেকে চিন্তা করছি বা আমি যে সকল বিষয় চিন্তা করতে পারছি না, আমাদের সেই সিনিয়র বড় ভাইরা কিন্তু আমাদেরকে একটা বড় সাপোর্ট দিতে পারবে তার নিজের অভিজ্ঞতা থেকে, যে আমাকে কি কি স্ট্রাগল করতে হবে, আমাকে কি কি প্রস্তুতি নিয়ে আসতে হবে, যে প্রস্তুতিগুলো হয়তো আমার লিস্টের মধ্যে ছিল না বা যে প্রস্তুতির বিষয়গুলো হয়তো আমার ইউনিভার্সিটির চেক লিস্টে ছিল না। তো এই সকল বিষয় যদি আমি আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিয়ে এসে একটা সময় যখন দেখবো যে আমি খুব ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছি, তখন আমার কাছে মনে হয় দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়াটা অনেকটাই সহজ হয়ে আসবে। তো মূল বিষয়টা আসলে এটা, যে প্রস্তুতির একটা বিষয় এখানে থাকে। দেশের ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে যেরকম আমি প্রস্তুতি নিচ্ছি অনেক আগে থেকে, দেশের বাইরের ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আমাকে প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে, কমপক্ষে 1 বছর বা 8 মাস। তো ওই যে আমি যদি হঠাৎ করে চিন্তা করি যে না আমি দেশের ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে দেশের বাইরের ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন কিন্তু ওই যে
দেরি করে হলেও কিন্তু আমাকে সেই একই সময় ব্যয় করতে হচ্ছে। তাই ওই যত আগে থেকে আমি চিন্তা করতে পারবো, যত আগে থেকে আমি ডিসিশনটা নিতে পারবো যে আমি দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই অথবা দেশের বাইরের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, ততই হচ্ছে আমার জন্য এই কাজগুলো গুছিয়ে আনাটা অনেক সহজ হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। তিতাস স্যার, আপনার কাছে আমি কিছুটা বিপরীত বিষয়ে কোশ্চেনটা রাখতে চাই। আমরা এখনই একটা টার্মের সাথে খুবই ফ্যামিলিয়ার, ব্রেন ড্রেন। তো আপনি যখন দেখেন যে হচ্ছে মেধাবী ছাত্ররা দেশ থেকে চলে যাচ্ছে, বা আপনার আমাদের এনডিসিতে যারা যে সকল ছাত্র আছে তারা যখন বিদেশে যাচ্ছে, তো মিশ্র অনুভূতিটা ঠিক কিরকম হয়? আসলে বিষয়টা হচ্ছে ব্রেনটা আসলে মনে হয় সব দেশেই কম বেশি আছে। তো আমার দেশে কেন জানি মনে হয় বেশি হচ্ছে বা আমরা দেখছি বেশি। কিন্তু মেধাবীরা যারা চলে যাচ্ছে তারা আহ, একেবারেই যদি চলে যায়, দেশের যদি কোনো কিছু না করে, তাহলে সেটাকে আমি মনে করি ব্রেন ড্রেন। কিন্তু বিদেশের থেকেও কিন্তু দেশের জন্য কাজ করা যায়। যেমন আমি সেদিন একটা আমাদের ব্যাচে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, ও এবার আসার কথা ছিল, ও একটা সুন্দর কথা বললো, না দেশের জন্য একটু কাজ করার ইচ্ছা ছিল, কয়েকটা প্রজেক্ট হাতে নিয়ে দেশে আসতে যাচ্ছিলাম, কিন্তু করোনার জন্য আসতে পারলাম না। শুনে বেশ ভালো লাগলো। তো যে হ্যাঁ, ও চেষ্টা করছে, আমি একটা ইউনিভার্সিটি টিচারও, যে দেশে এসে একটা প্রজেক্টে কাজ করবে, দেশের জন্য কাজ করবে। ঠিক সেরকম যদি হয় তাহলে খুব ভালো। হ্যাঁ, বিদেশে যাওয়াটা খারাপ না, আমি সেটা নেগেটিভ অর্থে দেখছি না, কিন্তু মেধা যেটা আছে আমাদের, সেটা আমাদের দেশেও যদি কাজে লাগাতে পারি তাহলে যেন একটু ভালো হয় আমাদের জন্য। যেমন আমি 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 একটু আগে প্রথমে শুরু করেছিলাম যে আমরা আমাদের ইসলাক স্যারও জানি, আমাদের যে বড় একজন ভাই ছিল, ভালো ব্রিটেন স্টুডেন্ট, চলে গেল, ইউনিভার্সিটি টিচার হয়েছিল, পরে চলে গেল আর আসলো না। তো ওনার মতো মেধা তো আমরা সামনে থেকে দেখেছি যে হ্যাঁ, খুব ভালো মেধাবী ছিল। সেখানে যেখানে থাকতো না কেন, ফিজিক্স টিচার হতো বা অন্য কোনো জায়গায় কাজ করলে আমার দেশে অনেক ভালো হতো। তো এরকম অনেক ছেলেকে আমরা চিনি, আমাদের আমাদের নর্ডেন কলেজেরও আমরা অনেককে চিনি যারা চলে গেছে। এবং তারা ফিরবে কিনা আসলে আমি জানি না, কিন্তু অধিকাংশ তো ফেরে না, ফেরার সংখ্যাটা হচ্ছে অনেক কম, অনেক কম। কিন্তু আমি যেটা আশা করি বা বলি সবাইকে, সেটা হচ্ছে যে বিদেশে যাওয়া হোক, বিদেশে পড়াশোনা করা হোক, যেহেতু আমাদের স্কোপ দেশে মানে পড়াশোনার এটা অত বেশি বড় নয়, গবেষণা জায়গাটা ক্ষুদ্র, কিন্তু বিদেশে গিয়ে যদি ভালো কাজ করা যায়, সেটা যদি দেশের জন্য কাজ করা যায়, তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হয়। ও দেশ তখন অনেক বেশি উন্নত হবে বা ও দেশের অনেক কাজে লাগবে। যেমন আমরা টিচাররা যারা আছি, আমাদের কিভাবে, বাইরে যারা টিচার আছে তারা কি করছে, যেমন ইসলাম বললো কোরিয়াতে এক ধরনের পড়াশোনা সিস্টেম আছে। তো তারা কিভাবে পড়াশোনা করে সেটা যদি আমাদের একটু জানাতো, আমাদের একটু বলতো যে তোমরা ক্লাসগুলিতে এইভাবে ম্যানেজ করো, এইভাবে করো আমাদের প্রেক্ষিতে, তাহলে আমরা হয়তো অনেক বেশি জানতে পারতাম, অনেক বেশি শিখতে পারতাম। তো এইভাবে প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের লোক দরকার যারা ভালো জানে, ভালো। তো আমি মনে করি যে আমাদের ছেলেরা যারা আছে, মডার্ন বলি অন্য কলেজেরও বলি, সবাইকে বলছি যে বিদেশে যেতে হলে যাবে, কিন্তু সেটা এরকম না যে একদম দেশের ছেড়ে একেবারে সব শিকড় টিকড় উপড়ে ফেলে একেবারে ওই দেশে গিয়ে সম্পূর্ণভাবে থেকে যাওয়া, দেশে ওই দেশের জন্য কাজ করা বা কেবল নিজের জন্য কাজ করা, সেটা না। ওই দেশে পড়াশোনা করলে পরে আমরা যেন ফেরত দিতে পারি। এবং এই ক্ষেত্রে যেটা বলি হচ্ছে যে মানে আমাদের বন্ধু প্রথম সেই ৭৪ সালে একটা লেখা পড়েছিলাম, সুন্দর করে বলেছিল যে কথাটা, যে আমাদের দেশের ছেলেদের মেয়েদের যে পড়াশোনা হয় সরকারি লেভেলে, এত টাকা মানে টাকাটা যে ইনভেস্ট করা হয়, সেই টাকাটা কতটুকু আমরা দেশকে ফেরত দিতে পেরেছি, বা দেশের প্রতি মমত্ববোধ ভালোবাসা নিয়ে কতটুকু সেটা আমি ফেরত দিতে পেরেছি বা পারি, এটা আসলে খুব দরকার। আমি মনে হয় এটা একটা ছাত্রের বা একটা যে কোনো হোক, ছাত্র বা ছাত্রী যেই হোক না কেন, সবার একটি দায়বদ্ধ থাকা উচিত এই দেশের প্রতি, যে হ্যাঁ, দেশ আমাকে এই শিক্ষাটা দিয়েছে, এই পড়াশোনার সুযোগটা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি মনে করি তার দায়বদ্ধতা থেকে সে যেন দেশকে তার কিছু অংশ হলেও সে ফেরত দিতে চায়। ওই যে বললাম যে ফেরত দিতে চাচ্ছি কিন্তু লোক স্কোপ নেয়, তা না, স্কোপ নিজে তৈরি করে, নিজে চেষ্টা করে সে যেন সেই জিনিসটা আমাদেরকে দিতে পারে, তাহলে দেখবে দেশটা আমাদের যতটুকু আছে তাতে আরো আরো অনেক বেশি ভালো হবে। ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ স্যার। ইশতিয়াক স্যার, আপনার কাছে আমি জানতে চাই যে এই ব্রেন ড্রেন এটা নির্মূলের উপায় আছে কোনো, মানে আমাদের দেশের পার্সপেক্টিভে এখন এটা আসলে হচ্ছে খুবই টক টপিক হয়ে গিয়েছে, তো এটা আসলে কিভাবে এখন হচ্ছে আমরা নির্মূল করতে পারি ব্রেন ড্রেন? ব্রেন ড্রেনটা আসলে আগে যেরকম ছিল এখন হয়তো অত বেশি প্রকট না। এখন অনেকেই কিন্তু ফেরত আসছে এবং ফেরত এসে বাংলাদেশের স্টার্ট আপ কোম্পানিগুলো হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে এই যে
যেমন কোভিড-19 যে ভ্যাকসিন, এটা মানে কিছুদিন আগেও এটা আমরা চিন্তাও করতে পারি নাই যে বাংলাদেশে একটা কোম্পানি হবে, তারা এই ভ্যাকসিন একটা তৈরি করা একটা বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার। এটা বাংলাদেশে এখন সেটা হচ্ছে। বাংলাদেশে এখন মানে ইন্ডাস্ট্রি, নতুন ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে, নতুন ধরনের মেড ইন বাংলাদেশ লেখা, হ্যাঁ, যে বাইক, মোটর বাইক থেকে শুরু করে টিভি, হ্যাঁ, তারপর মেডিসিন তো বাংলাদেশ থেকে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো যে হচ্ছে, তো বিদেশ থেকে যারা পিএইচডি করে আসছেন এবং তারা আসছেন এসে বাংলাদেশে এখন স্যালারি স্ট্রাকচার বাড়ছে, জীবনযাত্রার মান বেড়েছে, কাজেই এবং ওইসব দেশে থাকলে পরে এই যে সাকিব যেটা বললেন যে সেকেন্ড ক্লাস সিটিজেন, এই ব্যাপারটা এক আত্মমর্যাদার ব্যাপার, হ্যাঁ, যে এটা কিন্তু সবসময় থেকেই, হ্যাঁ, যে আমিও ছিলাম বাইরের দেশে এবং সেখানে আমি দেখেছি যে এই যে একটা বিশাল গ্যাপ, এই গ্যাপটা ওখানে যতই আমি ভালো করি না কেন, হ্যাঁ, আমি কখনোই ওই দেশের যারা নেটিভ যারা আছে, ওই দেশে যারা বড় হয়েছে, জন্ম হয়েছে, তাদের সম পরিমাণ আমি কখনোই যেতে পারবো, ওই স্যাটিসফ্যাকশন হবে। আমাদের এখানে আমি সামান্য পর্যন্ত যেটুকু করি না কেন, হ্যাঁ, সেটাতেই আমার যে স্যাটিসফ্যাকশন হবে, আমার যে সম্মান হবে, হ্যাঁ, সেটা কিন্তু আমি কোথাও পাবো না। তো ব্রেন ড্রেনের ব্যাপারটা আস্তে আস্তে কমে আসছে, আস্তে আস্তে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভালো হচ্ছে এবং তার ফলে এই ব্যাপারে তাদের নতুন স্কোপ তৈরি হচ্ছে এবং এই বাংলাদেশে যে জিডিপি আস্তে আস্তে এই করোনার কারণে এখন পুরো ওয়ার্ল্ডেই কমে গেছে, কিন্তু বাংলাদেশের জিডিপি যেভাবে বাড়ছে তাতে এই আর থাকবে না। ভবিষ্যতে আমরা দেখবো যে বাইরের দেশে যাবে, যে নলেজটা নিয়ে আসবে, এই নলেজটা বাংলাদেশে এসে অ্যাপ্লাই করবে এবং এই অ্যাপ্লাই করলে পরে যে ফলটা হবে, সেই ফলটার কারণে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটা বাংলাদেশে পজিটিভ হবে। থ্যাংক ইউ স্যার। নূর নবী স্যার, আপনার কাছে আমি জানতে চাই সেম কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে, যে হচ্ছে যে মেধাবী তরুণ আছে এরা বিদেশে আসলে কেন যাচ্ছে? তারা কি তাদের ব্রেন প্রপারলি দেশে ইউজ করতে পারছে না, মানে ইউটিলাইজ করতে পারছে না, নাকি অন্য কোনো কারণ? স্যার আপনার এটা আসলে বিষয়টা হলো কি, মানে একে তো হলো যে অভিজ্ঞতাটা একটু কম, কারণ আমি এখানে একটু বলতে চাই যে মানে বিশেষ করে যারা শুনছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেশের বাইরে না যাওয়ার জন্য। আমি সোজা কথাই বলি একদম। কেন বলছি এই কথাটা? কারণ একটা ছেলে বা মেয়ে যখন ইন্টারমিডিয়েট পাশ করে, 18 বছর বয়স, 17-18 বছর বয়স, 18 বা 19 বছর বয়স খুব বেশি হলে, এই সময়ে সে পাশ করে। তো পাশ করার পরে আসলে বহির্বিশ্ব সম্বন্ধে আমাদের জ্ঞান বা কত, এখনকার যুগে হয়তো বা ডিজিটাল যুগে হয়তো আমরা অনেক কিছুই দেখছি, ইউটিউবে গেলে, গুগলে গেলে, সার্চ দিলে সবকিছু তথ্য পাওয়া যায়। তারপরেও এই ইউটিউবে বা গুগলে বসে দেখা এক, আর একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ আরেক রকম। সুতরাং একটা ছেলে বা মেয়ে এই বয়সে যখন বাইরে যায়, সে বাইরে যাওয়ার পরে, এবং আমাদের দেশ থেকে বিশেষ করে এই এডুকেশন পারপাসে বাইরে যাওয়ার কিছু নির্দিষ্ট দেশ আছে, বেশিরভাগ আর কি 90 থেকে 95% ছাত্রছাত্রী ওই সমস্ত দেশগুলিতে যায়। তো যাওয়ার পরে কিন্তু একটা বড় কালচারাল শকের মধ্যে আমরা পড়ি। হ্যাঁ, এই কালচারাল শকের মধ্যে পড়ার ফলে অনেক সময় দেখা যায় যে যেই অবজেক্টিভ বা যে উদ্দেশ্য নিয়ে সেই পার্টিকুলার স্টুডেন্টের বিদেশ যাত্রা, সেটা কিন্তু আসলে অনেক দূরে থেকে যায়। হ্যাঁ, এই কালচারাল শকটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগে এবং অনেক সময় দেখা যায় যে ওই যে বললাম যে উদ্দেশ্যটা সফল হয় না। কিন্তু যদি একজন ছাত্র বা ছাত্রী অনার্স বা মাস্টার্স শেষ করে সে যখন দেশের বাইরে যায়, সেটা উচ্চশিক্ষার্থী হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, সে কিন্তু অনেক পরিণত একজন মানুষ। হ্যাঁ, সে অনেক পরিণত একজন মানুষ এবং তার কিন্তু তখন তার ফোকাসটা অনেক বেশি স্পেসিফিক থাকে। হ্যাঁ, ফোকাসটা স্পেসিফিক থাকার ফলে তার পাশাপাশি
তার আরো পরিচিত জন বাড়ে, হ্যাঁ, তার অ্যাসোসিয়েশনটা বাড়ে, সে আরো বেশি তথ্য সমৃদ্ধ করে নিজেকে। এই করার ফলে তার ডিসিশন নিতে সুবিধা হয়। এবং ওই যে বললাম যে কালচারাল শকটাকে তখন অ্যাবজর্ব করার তার ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়। তখন সে তার জীবনটাকে এবং মানে ঠিক পথে সে পরিচালনা করতে সমর্থ হবে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং ওই যে বললাম যে অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে যাওয়া, সেটা ফুলফিল করার অনেক সহজ হয় আমি মনে করি। এবং যদি সেখানে যাওয়ার পরে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, সেই সিদ্ধান্তটাও তার পরিবর্তন করাটা সহজ হয়। এখন তোমার যে প্রশ্নটা যে কেন চলে যাচ্ছে, সেটা কি তার মেধাকে ঠিক মতো মূল্যায়ন করা হচ্ছে না সেই কারণে, নাকি অন্য কোনো কারণে? আসলে এখানে দুটো ব্যাপারই আছে। এটা আমি বলবো এই উত্তরটা আমার মিশ্র একটা মানে অভিজ্ঞতা। এটা অনেকে আছে কি, যেমন আমি অনেককে চিনি যে এই দেশে ফেরত আসতে চায়। সে হয়তো উচ্চ শিক্ষার্থে বিদেশে গিয়েছে, সে এই দেশে আসতে চায়, কিন্তু তার পরিবারের চাপে সে আর আসতে পারে না। সুতরাং এখানে কিন্তু আমি বলবো না যে সে তার মেধাটাকে এখানে মূল্যায়ন করতে পারেনি বা তার মেধাটা এখানে মূল্যায়িত হয়নি এই কারণে সে বিদেশে থেকে গেছে, এটা কিন্তু না। দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের এখানে একটা বিষয় আসে সামাজিক নিরাপত্তা, যে আমরা মানে অনেকেই আমরা এখানে একমত হব যে বাংলাদেশে হয়তোবা কর্পোরেট ওয়ার্ল্ডে খুব ভালো ভালো লেভেলে চাকরি করত, এই সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আবার একইভাবে হয়তোবা বুয়েটে চাকরি করে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক, তারা উচ্চ শিক্ষার্থে গিয়ে তারা সেখান থেকে আর ফিরে নাই। সেটা তো এখানে তো এমন না যে আমরা তো বলতে পারবো না, সে বলতে পারবে না যে আমাকে মূল্যায়িত করা হয়নি বা আমার মেধার সঠিক মূল্যায়ন হয়নি। সেটা সে তার ডেস্টিনিটা সে এইভাবে চুজ করে নিয়েছে। কিন্তু আসলে আমরা কিন্তু বাহির থেকে দেখি যে এই ব্যক্তিটা আমেরিকায় আছে, এই ব্যক্তিটা ইংল্যান্ডে আছে, এই ব্যক্তিটা ইউরোপে আছে, বা এত ডেভেলপড কান্ট্রি জাপানে আছে, ডেভেলপড কান্ট্রিজে আছে, সে না কত সুখে আছে। এটা আমাদের কাছে ওই যে বলে না যে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আসলে জিনিসটা হলো যে আমরা যদি ভিতরে দেখি, আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের বা যে কজন ছাত্রছাত্রী যারা ভালো ভালো পজিশনে বাংলাদেশে ছিল, তাদেরকে যদি এখন বলা হয় যে ভাই বা আপু বা স্যার, আপনারা যে পজিশনে বাংলাদেশে ছিলেন সেই পজিশনটা যদি আপনাদেরকে অফার করা হয়, আপনারা কি দেশে ফিরবেন কিনা? আমার কাছে মনে হয় শতকরা 80-85% ব্যক্তি বলবে হ্যাঁ, আমি যদি পাই আমি চলে যাবো, আমার আর এই দেশে ভালো লাগছে না। সুতরাং এই বিষয়টা কিন্তু অনুধাবন করতে হবে আমাদেরকে, যে শুধুমাত্র মূল্যায়িত হচ্ছে কিনা বলেই যে আমরা চলে যাচ্ছি তা না। হ্যাঁ, কারণ হলো যদি আমি এই যে এইচএসসি পাশ করার পরে চলে যাই, তাহলে কিন্তু মানে আপনাদের মেধাকে মূল্যায়ন করার সুযোগই তো দেশকে দেওয়া হলো না, ঠিক আছে না? সুতরাং এটা কিন্তু আমি জাস্ট একটা অজুহাতই বলবো যে আমাকে মূল্যায়ন করা হয়নি বলে আমি দেশে কিছু করতে পারিনি। এটা আমাকে চেষ্টা করতে হবে। এখন চেষ্টাটা কখন হবে? যখন আপনি এখানে মানে আপনাকে মূল্যায়ন করার সুযোগ দিবেন। আপনাকে মূল্যায়ন করার সুযোগটা কখন হবে? যখন আপনি এখানে উচ্চ শিক্ষাটা শেষ করবেন। কারণ দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন চাকরির জন্য, সেটা যে কোনো ধরনের চাকরি হোক, আপনার রেজাল্টটাই কথা বলবে। আপনাকে তো প্রথমে দেখবে না, আপনার একটা ফটোগ্রাফ থাকবে, আপনার একটা বায়োডাটা থাকবে, এই বায়োডাটার সাথে আপনার মার্কশিট, আপনার সার্টিফিকেট, এগুলি থাকবে। সুতরাং মানে আমার ভালো লাগুক আর না লাগুক, আমাকে কিন্তু একটু মানে পড়াশোনা করতে হবে। কেন? ওই যে বললাম, এট দ্য এন্ড অফ দ্য ডে আমার জিপিএ কত, আমার সিজিপিএ কত, এটাই কিন্তু আমি প্রথমে দেখবো। বা আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছেন সেই প্রতিষ্ঠানের কর্ণধার বা যারা বিগ বস আছেন তারা এটা দেখবে, তারপরে আপনাকে কিন্তু ডাকবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না, যে সঠিক মেধার মূল্যায়ন এটা যে ব্যতিক্রম হয় না, সেটা কিন্তু আমি অস্বীকার করব না, এটা হয়ে থাকে। এখন পৃথিবীর সকল দেশেই কিন্তু, সেটা উন্নত দেশ হোক আর অনুন্নত দেশ হোক, সকল দেশেই এই ধরনের ব্যত্যয় কিন্তু ঘটে। হ্যাঁ, অনুন্নত দেশে আমাদের মতো লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে এই মানে অবমূল্যায়নটা হয়তো বা একটু বেশি হয়, পার্সেন্টেজটা বেশি হয়। কিন্তু যারা একদম ছেড়ে চলে যাচ্ছে তাদের হারটা কিন্তু বেশি।
যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে তারাই মূল্যায়নের প্রতিদান দিচ্ছে না। যেটা তিতাস স্যার যেটা বললেন যে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার এই দেশের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বা একটা মেয়ের, একটা স্টুডেন্টের পিছনে সরকারের প্রতি বছরে খরচ হয় মানে মানে প্রতি মাসে খরচ হয় প্রায় 90 থেকে 95,000 টাকা। এটা তো আমরা উপলব্ধি করতে পারি না। আমরা হলে থাকি কত টাকা দিয়ে। আপনি যখন হল থেকে পাশ করেন, জাস্ট মাস্টার্সটা পাশ করেন, তার ইমিডিয়েট পরেই আপনাকে যে ভাড়া, বাসায় ভাড়া নিতে হয়, সেই বাসা ভাড়া আর আপনার হলের ভাড়া আপনি চিন্তা করেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটুকু আমি যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এক একটা ছাত্রছাত্রীর পিছনে যে পরিমাণে টাকা খরচ হয়, এই টাকাটা কোথা থেকে আসে? এই টাকাটা আপনার বাবা মার ট্যাক্সের টাকা থেকে আসে, আমার দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে আসে। এটা কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে। এই অনুধাবন করে আপনার মেধাটাকে মূল্যায়ন করার সুযোগ দিতে হবে। শুধুমাত্র ওইটা চিন্তা করলে হবে না যে আমার এখানে সামাজিক নিরাপত্তা নাই। সামাজিক নিরাপত্তা পৃথিবীর মানে আসলে যদি আমি ওইভাবে বলি, সামাজিক নিরাপত্তা পৃথিবীর অনেক দেশেই নাই। হ্যাঁ, আজকে যুক্তরাষ্ট্র যে ঘোষণাটা দিচ্ছে যে বিদেশি শিক্ষার্থীরা যদি অনলাইনে ক্লাস করে তাদের চলে যেতে হবে, ঠিক আছে? এই যে মহামারী, এই মহামারীর আগেও আপনারা দেখেছেন 2007-8 সালে যে রেসেশনটা এসেছিল পৃথিবীর অর্থনীতির উপরে, সেখানেও কিন্তু অনেকে এফেক্টেড হয়েছে, এবং এফেক্টটা কিন্তু প্রথমে আসবে প্রবাসীদের উপর। স্বাভাবিক, আমাদের দেশে যে সমস্ত বিদেশিরা কাজ করে, আমাদের দেশে যদি এরকম একটা অবস্থা হয় যে অর্থনৈতিক মন্দা, তাহলে কিন্তু প্রথম কর্তনটা বিদেশিদের উপরেই হবে। ঠিক একইভাবে আমরা যারা চলে যাচ্ছি তারাও কিন্তু প্রথম এফেক্টটা আমাদের উপরেই পড়বে। এই সমস্ত জিনিসগুলি আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করে আমাদের মেধাটাকে মূল্যায়ন করার সুযোগ দিতে হবে। মেধা মূল্যায়ন করার সুযোগ দেওয়া মানে শুধুমাত্র আরেকজনের আশায় বসে থাকা না, আমার নিজেকেও চেষ্টা করতে হবে। এরপরে যদি কিছু না হয় তাহলে আমি কিন্তু আরেকজনকে দোষারোপ করতে পারবো। তার আগে আসলে এই দেশ দিয়ে কিছু হবে না, এই দেশের মধ্যে কিছু হবে না, এই দেশে আমি থাকতে পারবো না, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আবরার। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ অংশে উপনীত হয়েছি। সকল অতিথিদের অসংখ্য ধন্যবাদ এত সূক্ষ্মভাবে বিষয়গুলো আলোচনা করার জন্য। ভবিষ্যতে আমরা আবারও উপস্থিত হব বিশেষ কিছু অতিথি নিয়ে আরো আমাদের ভবিষ্যতে পর্বে। টিল দেন, স্টে সেফ, স্টে সাউন্ড, গুড নাইট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সায়েন্স ক্লাবকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আবরার। লাইভ ব্রডকাস্ট করব। থ্যাংক ইউ আবরার, সায়েন্স ক্লাব, নটর ডেম কলেজ স্যার, সবাইকে ধন্যবাদ।